তাহলে বন্ধুরা আজকে আমরা জানবো পরাণ। এই পরাণ মুভিটি খুবই একটি জনপ্রিয় মুভি। এই মুভির আজকে আমরা নানান রকম তথ্য সম্পর্কে জানবো। যেমন এই মুভিটি কত সালের মুভি, কে পরিচালক ছিলেন, এই মুভিটি কে লিখেছেন, কে অভিনয় করেছেন, মানে এই মুভির বাজেট ছিল কত, বক্স অফিসে কত টাকা ইনকাম করলো। এমন বন্ধুরা নানা রকম তথ্য আছে। এই তথ্যগুলি কিন্তু আজকে আমরা জানবো। আর যেগুলি আমি আপনাদেরকে বলবো সেগুলি হচ্ছে যে উইকিপিডিয়া ওয়েবসাইট থেকে। সেখান থেকে আমি সেখানে আর কি সমস্ত তথ্যগুলি পাওয়া যায়। সেই তথ্যগুলি আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বলবো বা জানাবো, মানে এই মুভিটি রিভিউ করব। আসলে আপনারা বুঝতে পেরে গেছেন, এই পরাণ হলো একটি বন্ধুরা 2022 সালের বাংলাদেশি রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র, যা রায়হান রাফি পরিচালিত এবং মোহাম্মদ তামজিদ উল আলম তার প্রযোজনার ব্যানারে যে লাইভ টেকনোলজিসের অধীনে প্রযোজনা করেছেন। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মিম এবং শরীফুল রাজ এবং ইয়াশ রোহান। এই মুভিটির পরিচালক ছিলেন বন্ধুরা রায়হান রাফি এবং তার চিত্রনাট্যকার করেছেন শাহজাহান সৌরভ রায়হান রাফি। অভিনয় করেছিল এই মুভির বিদ্যা সিনহা সাহা মিম এবং শরীফুল রাজ এবং ইয়াস রোহান। এই মুভিটির মুক্তির তারিখ ছিল 10 জুলাই 2022। সময় চলমান 139 মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা হচ্ছে বাংলা। বাজেট ছিল 8.3 মিলিয়ন। বক্স অফিস ইনকাম করেছে আনুমানিক 120 মিলিয়ন। আসলে আপনারা বুঝতে পেরে গেছেন। আচ্ছা, এই মুভির কাহিনীটির দিকে আমরা যদি চলে যাই, কাহিনীটি এমন ছিল যে অনন্যার পরিবার জানতে পারে যে সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে তার মা, বাবা এবং ছোট বোন হাসপাতালে নিয়ে যায়। সংবাদ প্রতিবেদনে দেখা যায় অনন্যা তার স্বামী সিফাতকে তার প্রেমিক রোমান হত্যায় সন্দেহভাজন একজন পুলিশ অফিসার তাকে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে হাসপাতালে আসে। তিনি মনে করেন যে আত্মহত্যার প্রচেষ্টা জিজ্ঞাসাবাদ এড়াতে একটি কৌশল, কিন্তু তিনি তার বাবার কথা শোনেন এবং তাকে পুনরুদ্ধারের জন্য সময় দেয়। তিনি সপ্তাহ পরে অনন্যা থাকায় আসে এবং অফিসারকে তার গল্পের দিকটি বলে। অনন্যা একজন খারাপ ছাত্রী ছিল যে তার এসএসসিতে 3বার ফেল করেছিল এবং তৃতীয়বার তার এইচএসসি পরীক্ষায় ফেল করার পথে ছিল। আবার ব্যর্থ হলে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। সে তার প্রিটেস্ট দেয় এবং প্রতারণার শিকার হয়। এদিকে রোমান একজন স্থানীয় গ্যাংস্টার। সে রাজনীতিবিদ ডেইজি সরকারের হয়ে কাজ করে। সে স্থানীয় ইয়াবা ব্যবসা পরিচালনা করে এবং একজন মাদকসেবী যে সে অনন্যার প্রতি আসন্ন এবং তাকে তাড়া করে। একদিক সে তাকে ভয় দেখিয়ে রাস্তায় তার কাছে আসে। অবশেষে সে তার পরিবারকে জানার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার বাবা মনে করেন যে এটা তার পরীক্ষায় ফেল করাকে ন্যায্য প্রমাণ করার জন্য একটি কৌশল। কিন্তু তবুও তিনি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তারপর ডেইজি সরকার এটি কিছুটা কাজ করে, কিন্তু রোমান আবার অনন্যার কাছে যায়। অনন্যা তাকে বলে সে যে ভয় পায় সে আবার তার পরীক্ষায় ফেল করবে যদি সে তাকে বিরক্তি করতে থাকে। তাই সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তার সহকর্মী ছাত্রীকে তার কাছ থেকে প্রতারণা করার অনুমতি দেওয়ার জন্য হুমকি দেয় এবং সে তার শিক্ষককে হুমকি দেয়, যিনি তার গ্রেড পরিবর্তন করেন। অনন্যা সাহায্যের প্রশংসা করেন এবং রোমানের সাথে সময় কাটাতে শুরু করে। এমনকি সে তাকে বলে যে সে তার পরাণ আত্মা, তার সহায়তায় সে তার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এমনকি সে তাকে একটি স্মার্টফোনও দেয়, যা সে আগে চেয়েছিল। তিনি মনোযোগ ভালোবাসেন, কিন্তু তিনি জোর দিয়েছিলেন যে তিনি তার জন্য শুধুমাত্র একজন ভালো বন্ধু ছিলেন। অনন্যা বিশ্ববিদ্যালয়ে গেলে সিফাতের সাথে দেখা হয়। সে তার ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছাত্র এবং অনন্যা ছাত্রদের টিউটর করে। অনন্যা
তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয় এবং ক্রমাগত তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, যা সে এড়িয়ে যায়। সে তাকে তার একের পর এক টিউটর করতে বলে, কিন্তু সে প্রত্যাখ্যান করে। অবশেষে সে রোমানের কাছে যায়। সে অনন্যাকে ব্যক্তিগত শিক্ষা দেওয়ার জন্য সিফাতকে হুমকি দেয়। সে এই সময়টা ব্যবহার করে সিফাতের সাথে ফ্লার্ট করতে অবশেষে দুজন প্রেমে পড়ে এবং ডেটিং শুরু করে। সিফাত সাহসী হয়ে ওঠে এবং রোমানকে যে অনন্যাকে বিরক্ত করা বন্ধ করতে বলে এবং সে তাকে ভালোবাসে। রোমান সিফাতকে মারধর করে, যা অনন্যাকে বিরক্ত করে। সে রোমানকে বলে যে তারা তখনই একসাথে থাকতে পারে যদি সে রাজনীতি এবং মাদক ছেড়ে দেয়, দুটি জিনিস যা সে মনে করে যে সে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু রোমান অনেক খরচ উভয়কেই ছেড়ে দিতে পারে। তিনি যখন রাজনীতি ছেড়ে দেন তখন ক্ষুব্ধ ডেইজি সরকার তার পক্ষে কাজ করার সময় খুন ও মাদক ব্যবসাসহ সমস্ত অপরাধের জন্য পুলিশ অভিযোগ দায়ের করে। সে পালিয়ে যাচ্ছে এবং অনন্যাকে তার সাথে ঢাকায় আসতে বলে। তার সাথে পালিয়ে যাওয়ার পরিবর্তে সে তাকে পুলিশে নিয়ে যায়। তারপর সে সিফাতকে বলে সে তাকে 7 দিনের মধ্যে তাকে বিয়ে করতে হবে এবং তাকে 3 মাসের মধ্যে দেশের বাইরে নিয়ে যেতে হবে। সিফাত রাজি হয়। বিবাহিত জীবনে অনন্যার কাছে নরম হয়ে ওঠে, কারণ তার স্বামী ক্রমাগত পড়াশোনা করেছেন, যাতে তিনি প্রতিশ্রুতি অনুসারে তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারেন। একদিন তারা বাইরে যায় এবং একটি গুন্ডা তার পিঠ স্পর্শ করে। তিনি আক্রমণাত্মকভাবে যে প্রতিক্রিয়া দেখায় এবং ব্যক্তি হন যে তার স্বামী তাকে রক্ষা করেনি। এটি তাকে রোমানের কথা মনে করিয়ে দেয় যে একবার তাকে উত্ত্যক্ত করার জন্য একজন ব্যক্তির হাত ও পা ভেঙে দিয়েছিল। সে তাকে জেলে দেখতে যায় এবং তার কাছে ক্ষমা চায়। তিনি তাকে তাকে ছেড়ে না যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু তিনি এখনও চলে যায়। একদিন অনন্যা এবং সিফাত তার বাবা-মায়ের বাড়িতে যাচ্ছে। যখন তারা একটি আইসক্রিমের স্টলে থামে, জেল থেকে পালিয়ে আসা রোমান অনন্যাকে তার সাথে যেতে বাধ্য করার চেষ্টা করে। সিফাত পথে এলে কাছে থেকে একটি কাস্তে ছুরি নিয়ে তাকে আক্রমণ করে। অনন্যা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও সে মারা যায়। হত্যার ভিডিও ভাইরাল হলে সিফাতের বিচারের জন্য সারা দেশ থেকে চাপ সৃষ্টি হয়। রোমান আবার আত্মগোপনে চলে গেল। ইন্সপেক্টর মনে হয় তার গল্প বিশ্বাস করে এবং প্রায় তাকে ছেড়ে দেয়। তারপর সে বাকি গল্পটা শেষ করে। রোমান তার বন্ধুর দ্বারা আড়াল থেকে বের হয়ে আসে, কিন্তু তারপর তাকে হত্যা করে। বন্ধুটি অফিসারকে বলে যে সে অনন্যার নির্দেশে তার সেনা বন্ধুকে হত্যা করেছে। সে তার জীবন নষ্ট করার জন্য রোমানকে দায়ী করে। অনন্যাকে গ্রেপ্তার করা হয় কারণ সিফাত এবং রোমানের লাশ মর্গে পাশাপাশি পড়ে থাকে। এই মুভিটি আমরা অনন্যা চরিত্রে বিদ্যা সিনহা শামীমকে দেখতে পাবো এবং রোমান চরিত্রে শরীফুল রাজকে, সিফাত চরিত্রে ইয়াসুর রোহান এবং অনন্যার মা চরিত্রে শিল্পী সুরকার অপুকে এবং অনন্যার বাবা হিসেবে শফিউজ্জামান সেলিম এবং ডেইজি সরকার চরিত্রে রোজি সিদ্দিক, লুৎফর রহমান জস এবং তোতা মিয়া চরিত্রে রাজেশ মামুন আপু এবং মিলি বাশার এবং নাসিরউদ্দিন খান স্বপন এবং একজন পুলিশ পরিদর্শক হিসেবে। তাহলে এবার আমরা যে অনন্যার চরিত্রে বিদ্যা সিনহা মিম এর বিষয়ে জানব উইকিপিডিয়া থেকে। বিদ্যা সিনহা সাহা মিম যে হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল এবং লাক্স চ্যানেল সুপারস্টার। 2007 তিনি হুমায়ূন আহমেদ পরিচালিত এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত আমার কাছে জল 2008 চলচ্চিত্রে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, পেশাগুলি হচ্ছে অভিনেত্রী, মডেল, লেখিকা। কার্যকাল 2007। বর্তমান উল্লেখযোগ্য কাজ করেন। আচ্ছা, কর্মজীবন সম্পর্কে বলতে গেলে মিম 2007 সৌন্দর্য প্রতিযোগিতা লাক্স চ্যালেঞ্জ সুপারস্টার জিতেছে। পরে তিনি পরিচালক রাজা চন্দের সাথে ঢলিউডে কাজ করেন।
চিন্তার সাথে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। যে মুভিগুলি করেছেন সেগুলি হচ্ছে যে আমার আছে জয়। 2008 সালে তিনি একটি মুভি করেছিলেন। 2009 সালে করেছেন আমার প্রাণের প্রিয়া। 2014 সালে করেছেন জোনাকির আলো এবং তটকা। পরিচালনা করেছেন পদ্ম পাতার জল এবং কালো। তারপর 2016 সালে করেছেন প্রণয়ী আমি তোমার হতে চাই। 2017 সালে করেছেন ভালোবাসা এমনই হয় এবং আসমানে পাখা মেলে তাই ইয়েতি অভিযান এবং দুলাভাই জিন্দাবাদ। ইয়েতি অভিযান প্রসেনজিৎ বিবাহিত এখানে অভিনয় করেছিল। 2018 সালে করেছেন আমি নেতা হব এবং পাষাণ এবং সুলতান ত্রাণকর্তা। 2019 সালে করেছেন দাগ হৃদয়ে এবং থাই কারি এবং সাবলুরু। 2021 সালে করেছেন WTFI এবং 2022 সালে করেছেন কার্নিশ এবং পরাণ এবং দামাল। 2023 সালে করেছেন অন্তর্জাল এবং এই মুভিগুলি করবেন মানুষ নিহতের সন্তান। মানুষ মুভিটি করেছেন এবং বুঝতে পেরে গেছেন। এর টেলিভিশন করেছেন অনেক, এগুলি দেখে আমি আর বলতে চাই না, অনেকগুলো করেছেন। ওয়েব সিরিজও তিনি করেছেন। ওয়েব সিরিজ করেছেন বছর 2019 সালে সৌন্দর্য এবং বুলেট এবং নীল দরজা। 2023 সালে করেছেন মিশন হান্টাউন শর্ট ফিল্ম করেছেন তিনি। 2020 সালে সংযোগ। 2021 সালে করেছেন না তার দোষ এবং পুরস্কার পেয়েছেন তিনি অনেকগুলো, যেমন 2008 সালে পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার সমালোচক এবং 2009 সালে পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। 2011 সালে পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। 2012 সালে পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। 2014 সালে পেয়েছেন বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কার। আচ্ছা, গ্রন্থপঞ্জি হচ্ছে শ্রাবণের বৃষ্টিতে ভেজা 2012 এবং পূর্ণতা 2013। বিদ্যা সিনহা সাহা মিমের বিশেষ জানলাম এবং শরীফুল রাজের বিষয়ে আমরা উইকিপিডিয়া থেকে জানব। শরীফুল রাজ একজন বাংলাদেশি অভিনেতা এবং মডেল যিনি পরাণ, হাওয়া, গুনিন, ডোরাই, ধামাল এবং নেটওয়ার্কার বেয়ারে অভিনয়ের জন্য পরিচিত। জন্ম হচ্ছে 18 নভেম্বর 1991, বয়স 32, আলিমপুর কসবা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। পেশা হচ্ছে তার অভিনেতা, মডেল। কার্যকাল 2012 থেকে শুরু করেছিল। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তারপরে আমরা যে তিনি বিয়ে করেছিলেন পরিমণিকে, তাদের একটি সন্তানও আছে। তাহলে শরীফুল রাজের জীবনের প্রথমার্ধ সম্পর্কে বলতে গেলে, শরীফুল রাজ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন এবং পিতার পেশাগত নিয়োগের কারণে তার শৈশব বেশিরভাগই সিলেটে কেটেছে। তিনি সিলেটের দ্য এইডেড হাই স্কুল এবং মদন মোহন কলেজে পড়াশোনা করেছেন। 2009 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন এবং অবশেষে মডেলিংয়ে যুক্ত হন। কর্মজীবনে ঢালিউডে অভিষেকের আগে র্যাম মডেল হিসেবে কাজ করেছেন রেস। এছাড়াও তিনি বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন। রাজ 2016 সালে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। তার প্রথম চলচ্চিত্রের নাম ছিল আইসক্রিম। প্রথম তা ছিল যেখানে তিনি নাজিফা তুষির বিপরীতে অভিনয় করেছিলেন। মিনার রহমান এই চলচ্চিত্রের মাধ্যমে তার প্লেব্যাক ক্যারিয়ারে আত্মপ্রকাশ করেন। 2009 সালে রাজের দ্বিতীয় ছবি মুক্তি পায়। তার দ্বিতীয় চলচ্চিত্রের নাম ছিল ডোরাই। এখানে তিনি সুনেরা বিনতে কামালের বিপরীতে অভিনয় করেছিলেন। রাজের পরের 3টি ছবি 2022 সালে মুক্তি পায়। এই ছবির নাম পরাণ, হাওয়া এবং দামাল। ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে 2021 সালের 17 অক্টোবর রাজ ঢালিউড অভিনেত্রী এবং
চলচ্চিত্রের তার সহ-অভিনেত্রী পরীমনিকে বিয়ে করেন। অভিনেত্রীর গর্ভবতী না হওয়া পর্যন্ত বিয়ের তথ্য মিডিয়া এবং জনসাধারণের কাছ থেকে গোপন রাখা হয়েছিল। জানুয়ারি 2022 থেকে পাওয়া খবর অনুযায়ী তারা একসাথে একটি সন্তানের প্রত্যাশা করেছিলেন। রাজ যে পরীমনি 10 আগস্ট 2022 সালে একটি ছেলে শামীম মোহাম্মদ রাজের বাবা-মা হন। 1 ডিসেম্বর তিনি এবং পরীমনি আলাদা হয়ে গেলেন। 1 ডিসেম্বর তিনি এবং পরীমনি আলাদা হয়ে গেলেন কারণ পরীমনি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে রাজ থেকে তার বিচ্ছেদ নিশ্চিত করেছিলেন। পরে বলেছিলেন যে তিনি একদিন আগে ছেলে রাজের সাথে তার বাড়ি ছেড়েছিলেন। 30 মে 2023 তিনি অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, তানজিদ তিশা এবং নাজিবা তুষির সাথে রাজের কয়েকটি ব্যক্তিগত ভিডিও তার ফেসবুক প্রোফাইলে আপলোড করা হয়েছিল, যা তাদের সাথে তার সম্পর্কের ইঙ্গিত দেয়। এইভাবে পরীমনি তার সম্পর্ক, শারীরিক নির্যাতন এবং তার মিডিয়া ক্যারিয়ারের জন্য সমাধানের অভাবের কারণে 6 জুন 2023 তারিখে রাজের কাছ থেকে আবার ডিভোর্স চায়। অবশেষে 18 সেপ্টেম্বর 2023 তারিখে পরীমনিকে তাকে তালাক দেয়। ফিল্মগুলোর সঙ্গে বলতে গেলে 2016 সালে আইসক্রিম, 2019 সালে ডরাইনা এবং 2022 সালে পরাণ, গুনিন, হাওয়া, দামাল, 2024 সালে যেগুলো এখনো হয়নি। তিনি ওয়েব সিরিজ করেছেন 2020 সালে মাইনকার চিপায় অনন্ত এবং 2021 সালে নেটওয়ার্কার বাইরে এবং বি লাভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা জানবো শিপাত চরিত্রে ইয়াশ রোহানের বিয়ের বিষয়। ইয়াশ রোহান জন্ম 29 ফেব্রুয়ারি 1990, একজন বাংলাদেশি অভিনেতা, মডেল এবং পরিচালক। তার উল্লেখযোগ্য কাজ হলো স্বপ্নজাল, 2018 সালে করেছে স্বপ্নজাল করেছিলেন, এবং নেটওয়ার্কার, বেয়ার 2021 এবং পরাণ 2022। পদার্থবিদ্যার প্রতি তার প্রচণ্ড আকর্ষণ রয়েছে এবং শৈশবে তিনি একজন পদার্থবিদ হতে চেয়েছিলেন। বর্তমানে সব ধরনের বিনোদন প্ল্যাটফর্মেই তিনি জনপ্রিয় মুখ। যার জন্ম 22 ডিসেম্বর 1990, বয়স 33, এটি তো বাংলাদেশি। তার পরিবার সম্পর্কে বলতে গেলে ইয়াশ রোহানের বাবা নরেশ ভূঁইয়া এবং মা শিল্পী সরকার বাংলাদেশের বিনোদন অঙ্গনের সাথে জড়িত। চলচ্চিত্র ক্যারিয়ারের রূপালী পর্দায় প্রবেশের আগে যশ রোহান 2015 সালে একটি শর্ট ফিল্ম পরিচালনা করেছিলেন যার নাম ডুক, এবং তিনি এই শর্ট ফিল্মে অভিনয়ও করেছিলেন। 2016 সালে দ্য রেড নোট নামে আরেকটি শর্ট ফিল্ম পরিচালনা করেন। তিনি 6 এপ্রিল 2018 স্বপ্নজাল নিয়ে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। তারপরে তিনি ইতি তোমারই ঢাকায় অভিনয় করেন, যেখানে একটি অতিথি চরিত্রে অভিনয় করেন। এরপরে 2018 সালে ওয়েব ফিল্ম রূপকথা মুক্তি পায়। এরপর 2019-এ তার স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি স্থল এবং কিন্তু জোডি ইমন হত মুক্তি পায়। এরপরে তার ওয়েব সিরিজ ঘন ক্যাশ মুক্তি পায়। এরপর তার মায়াবী চলচ্চিত্রটি 13 সেপ্টেম্বর 2019-এ মুক্তি পায়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন। টেলিভিশন করেছেন তিনি আগন্তুক এবং আমাদের যে সমাজ বিজ্ঞান এবং বেদের মেয়ে, বহুদৈত্য শব্দ, বিবাহ বিব্রত, ঢাকা চাকা, স্বপ্ন এবং প্রেম, ফেসবুক, সরস্বতী উপায়, সংকিত প্রহর, খাম ভক্তি, সোম, মিসিউরি, পরের সাথে বিয়ে, রোদের ভিতর রাত, রং বেরং, অপলবধি 2019, অকথিত প্রেমের গল্প মিমি 2022। ফিল্মোগ্রাফি করেছেন তিনি 2018 সালে স্বপ্নজাল, 19 সালে করেছেন মায়াবতী, ইতি তোমারই ঢাকা এবং শহর জেরের রংপুর। 2021 সালে করেছেন কেনে কি, নেটওয়ার্কার বাইরে।
বাইশ সালে করেছেন পরাণ শেষ চিঠি, 2023 সালে করেছেন আদম কুহেলিকা ফেরা এবং অবাক কাণ্ড ছোট ছোট চাকরি। ওয়েব সিরিজ করেছেন 2019 সালের একেন বাবু টিভি সিরিজ, 2019 সালে করেছেন মামলা চলে গেছে, 2020 সালে করেছেন পাঁচফোড়ন 2 এবং 2021 সালে করেছেন বউ ডায়েরি, 2022 সালে করেছেন সাবরিনা, 2023 সালে করেছেন বুকের মধ্যে আগুন এবং প্রকোলিটো। সংক্ষিপ্ত চলচ্চিত্র 2015 সালে করেছেন ডুব এবং করেছেন লাল নট, 2019 সালে করেছেন চায়ের দোকান কিন্তু জ্বর ইমন হতো, 2020 সালে করেছেন জুডি, যাতে তারপর করেছেন করোনা কাল বাড়ি এবং অনন্যার মা চরিত্রের শিল্পী সুরকার অপু তার লিস্ট নেই এবং অনন্যা বাবা হিসেবে সৈয়দুজ্জামান সেলিম এ বেশি আমরা এবার জানব। সৈয়দুজ্জামান সেলিম একজন বাংলাদেশি থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। চোরাবালি 2012 চলচ্চিত্রের অভিনয়ের জন্য তিনি নেতিবাচক চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি বর্তমানে যে অ্যাক্টরস কুইটি বাংলাদেশের সভাপতি 2023 সালের প্রিয়তমাতে অভিনয় করেন, যা সর্বকালের সর্বোচ্চ আয়কর বাংলাদেশি চলচ্চিত্র। এর জন্ম জানুয়ারি 5 জানুয়ারি 1961, বয়স 63। জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, শিশু হচ্ছে 2 জন। এর প্রথমত হচ্ছে তার সেলিম টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ে 2য় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এরপর ঢাকায় এসে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন তিনি 1983 সালে থিয়েটারে যোগ দেন। কর্মজীবন সম্পর্কে বলতে গেলে 1999 সালে সেলিম টেলিভিশনে তার অভিনয় জীবন শুরু করেন নাটক জোনাকি জৌলিতে। তার ভূমিকার মাধ্যমে তিনি মিক্স কালচার একজন আজমল হোসেন, অবিনাশী, শব্দরাশি এবং শিকাগো হৃদয় নামে 4টি ডিজিটাল চলচ্চিত্র 2008 সালে শিকাগো বায়োস্কোপ ইউএস এবং ড্রিম ফ্যাক্টরি বাংলাদেশ দ্বারা যৌথভাবে প্রযোজনা করেন এবং এই ছবির শুটিং মার্কিন যুক্তরাষ্ট্রে হয়। যুক্তরাষ্ট্রে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেন একজন আজমল হোসেন। তিনি 2012 সালে একটি গোয়েন্দা টিভি ধারাবাহিক নাটক পরিচালনা করেন। 2015 সালে এক ঝাঁক মৃত্যু জোনাকি, সেলিম সময় অসময় এবং ফেরার না ফেরার মাঝে নামে 2টি টেলি নাটকও তৈরি করেছেন। তিনি উত্তর আমেরিকায় চলচ্চিত্র উৎসবে যোগদান করেন, যেখানে তার অভিনীত চলচ্চিত্র বাস জানার বায়োস্কোপ দেখানো হয়। সেলিম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মিডিয়া সোসাইটির জেউট-এমএস আহ্বায়ক। 2020 সালের শেষের দিকে তিনি অনন্য মামুনের আইনি নাটক নভেল এলবিতে প্রথমবারের মতো শাকিব খানের সাথে সহযোগিতা করেন। এখানে তিনি প্রতিপক্ষের পক্ষে লড়াই করা একজন দুর্নীতিগ্রস্ত আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। 2023 সালের শুরুতে তিনি টুপু খানের রাজনৈতিক নাটক লিডারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিনয় করেছিলেন, যেটি বক্স অফিসে একটি বাণিজ্যিক হিট ছিল এবং বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে। সেই সময়ে মাঝামাঝি সময়ে তিনি হিমেল আশরাফের ট্র্যাজিক রোমান্স প্রিয়তমা তেও একজন প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেছিলেন, যেটি সর্বকালের সর্বোচ্চ আয়কর বাংলাদেশি চলচ্চিত্রে পরিণত হয়েছিল। পুরস্কার তিনি 2010 সালে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন এবং টেলিভিশন উপস্থিতি বলতে 1989 সালে জোনাকি জলে। তারপরে তিনি 2010 সালে করেছিলেন সেগুলি হচ্ছে যে মামুলি ব্যাপার এবং রণিকগণ কাহ, ভালোবাসার কথা, ভালোবাসা না তো,
জোর রংমহল, গায়ের মানুষ, জুয়ারি বউ, অন্যত প্রদীপ ও নীলাবতী এবং ঝমেলা নষ্ট 2011 সালে করেছেন এবার ধরা দাও এবং রূপসাহা ধর্মিনী, রিল্যাক্স বস, চোরের বউ, টিও, কেরামতি 2012 সালে করেছেন। মানে যেগুলি করেছেন সালের হিসাব না বলে আমি বলতেছি যেগুলি করেছিলেন সেগুলি হচ্ছে তারপরে দক্ষিণায়নের দিন, পথার দাবি, বাতাসে, মুক্তির ঘর, স্বাধীনতা, সব বাধা পেরিয়ে, চোর এলো মোর ঘরে, তারপর কেয়ামত ও তার বীরগণ, আজি বিজয় ঘর, আমি মায়ের কাছে যাব, অনুভব, বানর ব্যবসা, বাকরখানি, নিয়ামতের কেয়ামত, তাহলে পাতার পথে নিয়ামত, মঙ্গল ছায়া, মেঘের ছায়া, ভালোবাসি তাই একদিন ছুটি হবে, জীবনের অলিগলি, একজন মায়াবতী এবং সঙ্গে ভালোভাবে করেছেন 2019 সালে পারিবারিক সংকট, 2020 সালে করেছেন স্টুপিডস, 2021 সালে মা বাবা ভাই বোন, 2022 সালে পারিবারিক সংকট, ইলট এবং টিভি নাটক পরিচালনা করেছেন 2010 সালে কর্নেট এবং ইজি মেরিন মিডিয়া লিমিটেড, তারপরে যোজন ডুরি এবং ঝমেলা নষ্ট 2011 সালে করেছেন স্পর্শার বিয়ার রংসুট সামান্তা, 2012 সালে করেছেন ডিবি, চোর এলো মোর ঘরে এবং 2023 সালে করেছেন কেউ কেউ মৃত জোনাকি, 2014 সালে করেছে অনুভব, 2015 সালে করেছেন এক ঝাঁক মৃত্যু জোনাকি এবং সময় অসময় এবং ফেরা আর না ফেরার মাঝে এবং টেলিভিশন অনুষ্ঠান 2012 সালে বাংলা ভিশনে আমি এবং থিয়েটার নাটক পরিচালনা করেছেন হারুন রশিদ রচিত পথ নারী আখ্যান 2015, পারচেস করেছেন 2017 সালে ফেলুদা, গলকদম রস 2018 সালে ইন্দুবালা, 19 সালে সৌন্দর্য এবং বুলেট, 20 সালে কুয়াশা এবং 14 আগস্ট, 2021 সালে করেছেন এমন পরিচয় এবং মধ্যবিত্তের দিন রাত্রি। ফিল্মগুলো হচ্ছে 1983 সালে 71-এর যিশু এই মুভিটি করেছেন। তার বাংলাদেশে তৈরি। তারপরে 2009 সালে করেছেন চন্দ্র গৃহ, তারপরে করেছেন 2012 সালে চোরাবালি, তারপরে 2013 সালে করেছেন দেবদাস মুভি করেছেন, তারপরে মেঘমল্লারটি, তারপরে যেটা করেছেন সেটি হচ্ছে পদ্ম পাতার জল, তারপরে বাস জানার বায়োস্কোপ এবং 2016 সালে করেছেন গুগ্গা টোনামা করেছেন এবং লাল চোর, তারপর শঙ্করচেল, তারপর 2017 সালে করেছেন সুলতান বিবিয়ানা, তারপরে নবাব এলএলবি বিচারের জন্য ফিরে যান এটি এবং 2021 সালে করেছেন মোরো নট্রম এবং চোখ, তারপরে মিশন এক্সট্রিম, এর বাজেট ছিল 3 কোটি এবং 2022 সালে পরাণ করেছেন, পরাণের খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। তারপর সাইকো ও মানুষ, কাগজ তারপর করেছেন মায়া শালিক করেছেন, তারপরে 2023 সালে করেছেন আদম নেতা আমি বাংলাদেশ, এটিও খুবই জনপ্রিয়তা পেয়েছিল এবং এখানে নন গরিব এবং 2023 সালে লাল শাড়িটি করেছিলেন এবং প্রিয়তমা
গার্লফ্রেন্ড এবং সুরঙ্গ এবং জিমি, সেরে ওমর এবং আনন্দ অশ্রু এবং ফুল সিরাত। আসলে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে পরাণ চলচ্চিত্র এটার বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম। আর এই যে তথ্যগুলি আমি আপনাদেরকে বলছি সেগুলি কিন্তু বন্ধুরা আমার মুখের কথা না, সেগুলি হচ্ছে উইকিপিডিয়া ওয়েবসাইট অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে বলছি। আর উইকিপিডিয়া ওয়েবসাইট এমনই একটি ওয়েবসাইট, সেখানে কিন্তু বন্ধুরা যে আমরা বিশ্বের যে কোনো তথ্য ইতিহাস আমরা কিন্তু এখানে পেয়ে যাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি আপনাদের যে পরিষ্কার ভাষায় বলি, যে পরিষ্কার ভাষায় বলতে গেলে বন্ধুরা যে যে গুগল উইকিপিডিয়া এটি হচ্ছে বন্ধুরা এমন একটি ওয়েবসাইট যে সেখানে কিন্তু যে কোনো তথ্য ইতিহাস আমরা পেয়ে যাই। যেমন উদাহরণ দিয়ে যদি আমি আপনাদেরকে বলি, যদিও এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম এই বিষয়ে, যে মনে করেন আমাদের বাংলাদেশ অথবা ইন্ডিয়া যে কোনো একটি প্রতিষ্ঠান সেখানে তারা করছে, প্রতিষ্ঠান তারা সেখানে তৈরি করতেছে। এই প্রতিষ্ঠানটি যে মূলত মনে করেন হিরো মোটরসাইকেল তৈরি করবে। তার কোম্পানির নাম হিরো, তার হিরো মোটরসাইকেল, তাদের মোটরসাইকেলের নিচে লেখা থাকবে, উপরে গ্লাস সব জায়গায় সামনে হেডলাইটে লেখা থাকবে যে হিরো মোটরসাইকেল বা হিরো। কিন্তু এই বিষয়গুলো কিন্তু বন্ধুরা যে গোটা বিশ্বকে পরিচয় করিয়ে দিতে হবে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা পাঠাবে, আমদানি করবে এবং আমদানি রপ্তানি করবে। এবং কি বন্ধুরা যে তেমনি তার গুগলের সাহায্য নেয়, যে এরকম তারা ওয়েবসাইট উইকিপিডিয়াতে লিস্ট করে, সেখান থেকে কিন্তু আমরা অনায়াসেই এমন কিছু নানা রকম ইতিহাস তথ্যগুলি জানতে পারি। এখন আমাদের দেশে প্রথম মনে করেন আসলো হিরো মোটরসাইকেল। এখন আমি কিন্তু হিরো মোটরসাইকেল ইউটিউবে সার্চ দেবো, গুগলে সার্চ দেবো। গুগলে যখন আমি সার্চ দেবো হিরো, এই হিরো নামে কিন্তু আরও কিন্তু কারোর নাম নেই, শুধুমাত্র হিরো তাদের একটা কোম্পানি। হিরো নামে সার্চ দেওয়া মাত্রই আমাদের সামনে কিন্তু যে উইকিপিডিয়া ওয়েবসাইটটি চলে আসবে। আর সেই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এই তথ্যগুলি কিন্তু তারা কিন্তু সুন্দরভাবে দিয়েছে। মানে তারা কিন্তু ওয়েবসাইটটি লিস্ট করেছে, সেখানে নানা রকম তথ্যগুলি সুন্দরভাবে দিয়েছে। উদাহরণ দিয়ে বলি, তাদের মোটরসাইকেলের সিসি কত, তার ঘন্টায় কত, মানে ১ লিটার তেলে কত ঘন্টায় মাইলেজ দিবে, এমন কিন্তু নানা রকম তথ্যগুলি কিন্তু তারা লিস্ট করে। আর সেখান থেকে কিন্তু বন্ধুরা আমরা এইভাবে সার্চ দিয়ে খোঁজাখুঁজি করতে এক পর্যায়ে কিন্তু আমরা উইকিপিডিয়াতে চলে যাই। আর উইকিপিডিয়াতে কিন্তু গিয়ে বন্ধুরা আমরা কিন্তু এভাবে দেখতে পারি। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরে গেছেন। মানে এটা উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা একটাই, যে আপনারা অনেক রকম কথা বলেন, যে যেগুলি তথ্যগুলি বলে ভুল, ফেক। হ্যাঁ বন্ধুরা, অনেক ইউটিউবার আছে ফেক তথ্য দেয়, এটা আমিও জানি, সেটা অস্বীকার করার কিছু নেই। ভালো মানুষ থাকলে খারাপ মানুষ থাকবেই, এটা বেশি বড় কথা না। বড় কথা হচ্ছে যে তথ্যগুলি আমি আপনাদেরকে দিচ্ছি সেগুলি হচ্ছে উইকিপিডিয়া ওয়েবসাইট অনুযায়ী। উইকিপিডিয়াতে এখন যদি ভুল থাকে বন্ধুরা, তাহলে কিন্তু এই ভুলটি আপনাদের জানতে হবে। কেননা আপনি যেখানে যান সবাই কিন্তু এই কথাটি বলবে, কিন্তু উইকিপিডিয়াতে কোনো মতেই কোনো দিনই ভুল হবে না। মানুষ মাত্রা ভুল, ওয়েবসাইট অনেক সময় গ্লিচ কারণে অনেক সময় যে ক্রাশ করে, সেটা বড় কথা না। কথা হচ্ছে আমি যে তথ্যগুলি আপনাদেরকে দিচ্ছি সেগুলি হচ্ছে গুগল থেকে উইকিপিডিয়া ওয়েবসাইট অনুসারে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। মানে এতটুকু কথা আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম আশা করি, যে এগুলি যে আমি আপনাদেরকে তথ্যগুলি বলছি, আপনাদের তথ্যগুলি, গল্পগুলি, হিস্টোরিগুলি শোনাচ্ছি, এগুলি কিন্তু মূলত আমার কথা না। আর এই পরাণ মুভিটি বন্ধুরা যে এমন একটি জনপ্রিয় মুভি, সেই মুভিটি কিন্তু বন্ধুরা বাংলাদেশে খুবই ঝড় মানে আর কি খুবই এক বোমা হিসেবে, মানে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। মানে খুবই একটি মানে জনপ্রিয়তা লাভ করেছিল, মানে খুবই ঝড় তুলেছিল। যে এই পুরাণ মুভিটি আমি আপনাদেরকে জানাচ্ছি নানা রকম তথ্যগুলি। আর মুভিগুলি আপনারা কীভাবে দেখবেন, এই মুভিগুলি বন্ধুরা যে অনেক সময় মানে লিঙ্কগুলি দেওয়া যায় না, লিঙ্কগুলি দিলে অনেক সময় তারা কিন্তু স্ট্রাইক দিয়ে আমাদের চ্যানেলগুলিকে উড়িয়ে দেয়। আর একটি ইউটিউব চ্যানেলে ৩টি স্ট্রাইক চলে আসলে কিন্তু চ্যানেলটি আর থাকে না। তাহলে বন্ধুরা টেকনিক্যাল বিষয়গুলিতে আমি যাচ্ছি না। বিষয় হচ্ছে মুভিগুলি আপনারা কীভাবে দেখবেন। মুভিটি ১ নাম্বার নিয়ম হচ্ছে মুভিগুলো আপনার সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ২ নাম্বার নিয়ম হচ্ছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটে লিস্ট করে, সেখান থেকেও কিন্তু আমরা কিছু টাকা দিয়ে দেখতে পারি। যেমন উদাহরণ দিয়ে বলতে গেলে সুড়ঙ্গ মুভিটি মানে সিরিজ হচ্ছে যথাসম্ভবত বায়োস্কোপ, এবং প্রিয়তমা সিরিজে আপনার বায়োস্কোপ মনে হয়, মানে এরকম আর কি প্ল্যাটফর্ম বায়োস্কোপ, বঙ্গ, চরকি আর ইন্ডিয়ান অনেক আছে, আর যেমন নেটফ্লিক্স, অ্যামাজন, এমন নানা রকম মানে প্ল্যাটফর্ম আছে,
সেখানে কিন্তু বন্ধুরা আমরা কিছু টাকা দিয়ে মুভিগুলি দেখতে পারি। আর ৩ নাম্বার উপায় হচ্ছে যে তারা কিন্তু অনেক সময় ইউটিউবে ছাড়ে, মানে নাম্বার বলে শেষ করা যাবে না বন্ধুরা, অনেক আছে। টেলিগ্রাম দিয়ে দেয় লিঙ্কগুলি এবং কি কমেন্ট বক্সে দিয়ে দেয়, গুগল ড্রাইভ আপলোড করে দেয়। এদিকে যাচ্ছি না, এগুলি কিন্তু বেআইনি একটি কাজ। আর পরের মুভিটি যে আমি আপনাদেরকে বলছি বন্ধুরা, যে এগুলো কিন্তু আমি এক্সপ্লেন করছি। আর মুভিটি দেখতে হলে বন্ধুরা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে এবং কি এই মুভিটি যত সম্ভবত যদি তারা মানে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে লিস্ট করে সেখান থেকে আপনারা দেখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তাহলে আমি যে পরাণ চলচ্চিত্র মুভিটির যে আশা করি আপনাদেরকে আমি যে ৩০-৩৫-৪০ মিনিট আপনাদেরকে ইতিমধ্যে বলে ফেলেছি। তাহলে এখন আমি আপনাদেরকে তারপরের টুকু অংশগুলি আপনাদেরকে বলবো। আশা করি বুঝতে পেরেছেন। আর এই গল্পগুলি বলার আগে আরেকটি কথা বলে দেই যে এই মুভিটি যিনি তৈরি করেছেন বা যিনি পরিচালক তিনি হচ্ছেন রায়হান রাফি। তিনি বন্ধুরা বাংলাদেশের খুবই একটি জনপ্রিয় যে তরুণ পরিচালক। তিনি কিন্তু অল্প বয়স থেকেই অনেক কিছু করেছেন, অনেক ভালো, ভালো মুভি যেগুলি করছেন সেগুলি মানে সুপারহিট হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তিনি কিন্তু আসলে জানে যে মানে ইয়াং পরিচালক এবং কি অনেক মানে বয়স্ক পরিচালকের মধ্যে পার্থক্যটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। ইয়ং পরিচালক যারা হচ্ছে তারা কিন্তু বন্ধুরা অনেক রকমের হিন্দি, তামিল, তেলেগু, ইংলিশ সব ধরনের মুভি তারা দেখছে। সব ধরনের মুভি দেখার পর তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে কোন মুভি সবথেকে বেশি ভাইরাল হচ্ছে, কোন ধরনের টপিক মানুষ খাচ্ছে, কোন ধরনের মুভি টপিকগুলি চলতেছে না। তারা কিন্তু এরকম ডিপ অ্যানালাইজ করে। পরিচালক হওয়া বন্ধুরা এবং স্ক্রিপ্ট রাইটার হওয়া এত সোজা না। অনেক কিন্তু ব্রেন বুদ্ধি লাগে। তিনি তেমন ইয়াং পরিচালকের বিষয়ে বলছি, তারা কিন্তু এরকম ধরনের রিসার্চ করে। তারা কিন্তু বিষয়টি সহজে ক্যাচ করতে পারে যে আসলে এমন ধরনের যে আমি একটা গল্প লিখি, যে একটি মুভি দেখলাম সেই মুভি থেকে আমি একটা এমন ধরনের একটি ইউনিক একটি গল্প তৈরি করব। এভাবে কিন্তু আইডিয়া মানে নিতে পারে। নিয়ে তারা কিন্তু জিনিসগুলো সুন্দরভাবে উপস্থাপন করে যে ২০২০ সালে এরকম একটি মুভি তৈরি হয়েছিল। এই মুভিটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। এগুলো কীভাবে জানবে বন্ধুরা? এগুলো তো আমি যেখান থেকে আপনাদেরকে বলছি সেখান থেকেই কিন্তু তারা জানতে পারে। সেখান থেকে আমরা জানতে পারি গুগল, উইকিপিডিয়া থেকে। তেমনি বন্ধুরা এভাবে রিসার্চ করে তৈরি করে। যেমন আমাদের বয়স্ক পরিচালকের বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি, তারা কিন্তু একসময় ঠিকই জনপ্রিয়তা অর্জন করেছিল। আপনার প্রমাণ যদি দেখতে চান তাহলে আমি বলতে পারি দেলোয়ার হোসেন ঝন্টু, তারপরে আছে আমাদের বাংলাদেশের যে একজনের কাজী হায়াৎ, আরও অনেকে আছে। আমি তাদের দুজনের নাম বলছি। যে দেলোয়ার হোসেন ঝন্টু একটি সাক্ষাৎকারে বন্ধুরা বলেছিল যে আমি যে এই মুভিটি করে মানে যে মুভিটির নাম মনে হয় কি যথাসময় মনে নেই, যে আমি এই মুভিটি করে একটি ফ্ল্যাট বাড়ি করেছি, মানে দোতলা বাড়ি করেছি। এভাবে তিনি বলেছিল। তার মানে তারা কিন্তু তাদের আমলে ঠিকই তারা কিন্তু যুগের সাথে তখনকার আমলের সাথে তারা খাপ খাইয়ে চলেছিল। কিন্তু এখন চলতেছে ২০২৪ সাল। এই সালে কিন্তু বন্ধুরা তারা কিন্তু অত সহজে পারবে না। পারবে, যে মানুষ পারে না অসম্ভব কিছু নেই, অবশ্যই পারবে, সম্ভব। কিন্তু তারা মানে অনেক ধরনের ফেল করে ফেলে, যা আমরা দেখতেছি। যেমন দেলোয়ার হোসেন ঝন্টুর মুভি একটি ছিল যে সুজন মাঝি ও সুজন মাঝিরে একটি গান ছিল। এই মুভিটি কিন্তু ব্যবসা সফল হতে পারেনি, মানে অনেক ধরনের ট্রোলের শিকার হয়েছিল। আসলে আপনারা বুঝতে পেরেছেন যে যে এদিকে আর বেশি যাচ্ছি না। যে মেন কথা হচ্ছে পুরাণ মুভিটির যে পরিচালক ছিলেন বন্ধুরা রায়হান রাফি। তিনি কিন্তু বাংলাদেশের খুবই একজন যে মানে জনপ্রিয় পরিচালক, তরুণ পরিচালক আমরা বলতে পারি। তিনি যে মুভিগুলি করেন না কেন সেগুলি খুবই সুপারহিট হয়। পরাণ এবং কি তিনি আরেকটি আমাদের শাকিব খানের জনপ্রিয়তম মুভি রিলিজ হয়েছিল, তার সঙ্গে আরেকটি মুভি তিনি রিলিজ দিয়েছিল মানে সিনেমা হলে, সেই নামটি হচ্ছে সুড়ঙ্গ। সেই মুভিটি বন্ধুরা খুবই সাড়া ফেলেছিল। কিন্তু এমনকি শোনা যাচ্ছে শাকিব খান এবং যে নিশোকে নিয়ে তিনি পরবর্তীতে আরও ছবি তৈরি করবেন। যদিও আমাদের সুড়ঙ্গ মুভিটি রায়হান রাফি পরিচালনায়, তার শাকিব খান ছিল না। মানে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে বন্ধুরা এই মুভিটির এখন আমি আপনাদেরকে যে বাকি তথ্যগুলি বলবো। আচ্ছা, তাহলে বন্ধুরা যে এই মুভির পরিচালক ছিলেন রায়হান রাফি। তার বিষয়ে আমরা যদি আর একটু শর্টকাটে কিছু বলি তাহলে রায়হান রাফি বন্ধুরা যে জন্ম ৩ মার্চ ১৯৭৯। এখানে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজক। আব্দুল আজিজ প্রযোজিত এবং জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তার পরিচালনায় অভিষেক পরামন্টু ২০১৮ এর জন্য তিনি সর্বাধিক পরিচিত।
চলচ্চিত্রটি বছরের সর্বাধিক সমালোচক চলচ্চিত্র, সেরা অভিনেতা এবং সেরা অভিনয়ের জন্য 3টি মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছে। তিনি খাঁচার ভিতর, অচিন পাখি, 2021 চলচ্চিত্রের সেরা চিত্রনাট্যকার জন্য যে ব্লান্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার পুরস্কার জিতেছেন এবং চরকিতে মুক্তি পেয়েছিল। আসলে আপনারা বুঝতে পেরে গেছেন। রায়হান রাফি সম্পর্কে যে আমি আপনাদের বন্ধুরা যে অনেক কিছু বললাম, তিনি কিন্তু সুড়ঙ্গ, পরাণ এমন মুভি করেছেন। এই সুড়ঙ্গ, পরাণ এই দুটি মুভি বন্ধুরা খুবই জনপ্রিয় মুভি। এর বাইরে তিনি যে মুভিগুলি করেছেন সেগুলি এবার আমরা জানবো, মানে তার ফিল্মোগ্রাফি সম্পর্কে জানবো। যেমন তিনি 2018 সালে করেছেন পরামন 2। পরামন 2 খুবই জনপ্রিয় বন্ধুরা। তারপর করেছেন দোহান ইপ, যে যদিও আমি আপনাদেরকে যে পরাণ মুভিটি বলছি, পরাণ মুভির পরিচালক ছিলেন রায়হান রাফি। তার বিষয়ে যদিও আমি আপনাদেরকে বলছি, তাহলে তার পরামন 2 মুভির সম্পর্কে আমরা কিন্তু বলতে পারি। পরামন 2 এটি হলো একটি বন্ধুরা বাংলাদেশি রোমান্টিক ড্রামা ফিল্ম, যা পরিচালনা করেছিলেন রায়হান রাফি এবং প্রযোজনা করেছেন আব্দুল আজিজ। এটি জাস্ট মাল্টিমিডিয়া দ্বারা বিতরণ করা হয়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং পূজা চেরি এবং বাপ্পারাজ। এটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত 2013 সালের পরামন চলচ্চিত্রের সিক্যুয়াল। ছবিটি 2018 সালের ঈদ উল ফিতরে মুক্তি পায় এবং সঙ্গীত পরিচালনা করেছেন যে রিভি হাসান। ছবিটি ব্যবসায় সফল হয়। এটি 2007 সালে তামিল ভাষা চলচ্চিত্রে পারুথিবি-রানের রিমেক। আর বন্ধুরা এখানে কিন্তু একটি মানে ঝামেলা লেগে গেল, ঝামেলা না, যে বিষয়টি হচ্ছে পরামন 2 এই মুভি 2007 সালে তামিল ভাষার চলচ্চিত্র পারুথিবি-রানের রিমেক, মানে সেই মুভি থেকে যে পারুথিবি-রানের মানে মুভি থেকে কপি করেছে। তাই সেই মুভি সম্পর্কে আমরা জানবো। তার আগে পরামন 2 মুভি সম্পর্কে আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। যেমন এই মুভির পরিচালক ছিলেন রায়হান রাফি, লিখেছিলেন দেলোয়ার হোসেন দিল। দেলোয়ার হোসেন ঝন্টু না বন্ধুরা, দেলোয়ার হোসেন দিল। দেলোয়ার হোসেন ঝন্টু আলাদা, তিনি একজন পরিচালক এবং এই মুভিটি লিখেছেন দেলোয়ার হোসেন দিল, সেটি একজন আলাদা ব্যক্তি। এই মুভিটি যারা উৎপাদিত করেছেন আব্দুল আজিজ, অভিনয় করেছিল সিয়াম আহমেদ, পূজা চেরি রায় এবং ফজলুর রহমান বাবু, আনোয়ারা বেগম, বাপ্পারাজ। সিনেমাটোগ্রাফি হচ্ছে সাইফুল শাহিন, যারা সঙ্গীত হচ্ছে ইমন সাহা, আকাশ, যে রাজা নারায়ণ দেব। আমার মুখোমুখি হচ্ছে জাজ মাল্টিমিডিয়া, তার বিতরণ হচ্ছে জাজ মাল্টিমিডিয়া। মুক্তির তারিখ ছিল 16 জুন 2018, সময় চলমান 146 মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। এই মুভিটি বক্স অফিস ছিল আনুমানিক 1 কোটি। 2022 সালে 1.3 কোটি বা ইউএসএ যে 1,20,000-এর সমতুল্য। মানে এই যে পরামন 2 এই মুভিটি বন্ধুরা ছিল আসলে যে 2022 সালের মুভি, মানে এটি একটু বন্ধুরা যে বাংলাদেশি যে ড্রামা ফিল্ম। এই ফিল্মটি যে 2018 সালের মানে যে তৈরি হয়েছিল, যা কিন্তু 2022 সালে এসে 1.3 এর সমতুল্য। আচ্ছা, এদিকে আর বেশি কিছু যাচ্ছি না, এদিকে বেশি কিছু বলার কোনো দরকারও নেই। আচ্ছা, এই মুভিটি যেখান থেকে কপি করেছে, রিমেক করেছিল, সেই মুভিতে আমরা কিন্তু এখন চলে গেলাম। সেই মুভি সম্পর্কে কিন্তু আমরা জানবো। যে রিমেক সম্পর্কে বন্ধুরা বলতে গেলে, আমি যদি আমাদের ভাষায়, সহজ ভাষায় বলি, সেটি হচ্ছে যে যে তামিল ভাষায় একটি মুভি রিলিজ হলো। তামিল ভাষায় একটি মুভি খুবই জনপ্রিয়তা পেয়েছে। মুভিটির নাম মনে করেন, এই মুভির আমি উদাহরণ দিয়ে বলছি, পারুথিবি-রান। এই মুভিটি খুবই জনপ্রিয়তা পেয়েছে, বক্স অফিসে ভালো ব্যবসা সফল করতে পেরেছে এবং এই মুভিটি কিন্তু ইন্ডিয়ান অথবা বাংলাদেশের পরিচালকদের চোখে পড়েছে। তারা দেখছে যে মুভিটি খুবই ভালো, গল্পটি খুবই ভালো। সেই গল্পটি তারা সুন্দর করে বাংলাদেশ থেকে যদি বলি যে বাংলাদেশের পরিচালক যে বাংলাদেশের নায়ক নায়িকাকে নিয়ে এই মুভিটি আবার হুবহু কপি করে বানিয়ে ফেললো এবং ইন্ডিয়ান পরিচালক আবার এই মুভিটিকে হুবহু সুন্দরভাবে কপি করে যে মুভিটি তৈরি করলো এবং তারা কিন্তু জানে যে মুভিটি যে তামিল ভাষার মুভিটি খুবই চলেছে, খুবই জনপ্রিয়তা পেয়েছে। তার মানে তারা ভিডিওটি দেখছে, ভাষাটি বুঝে তারা কিন্তু দেখছে যে তাহলে আমরা যদি তৈরি করি তাহলে কিন্তু এই মুভিটিও আমাদের বাংলাদেশে অথবা ভারতে খুবই জনপ্রিয়তা পাবে।
তারা কিন্তু করে অবশেষে আমরা দেখা যায় ফলাফল দেখা যায় আসলে কিন্তু জনপ্রিয়তা পায়। কেন জনপ্রিয়তা পায় বন্ধুরা? এই কারণেই, যে মুভি থেকে যারা কপি করছে, তামিল থেকে মনে করো বাংলা তার রিমেক করছে, তারা কিন্তু যে ইতিমধ্যে যে ভবিষ্যৎবাণীটি দেখতে পাচ্ছে, মানে স্বয়ং দেখছে যে মুভিটি করলে ভালো হবে, এটি ব্যবসা সফল হবে। মানে বিষয়টি কিন্তু এমনই। তেমনি বন্ধুরা এই মুভিগুলিকে তারা কিন্তু এইভাবে কপি করে। আচ্ছা, এদিকে আর বেশি কিছু মানে যাচ্ছি না। রিমেক সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। মানে একটি হিন্দি মুভি খুবই জনপ্রিয়তা পেয়েছে, সেই মুভিটি তারা যে কপি করে তৈরি করেছে, এটাই, বেশি কিছু আর বলার নেই। তাহলে পাথু থিবিরান এই মুভি সম্পর্কে যদি আমি আপনাদের বলি, এটি হলো একটি 2007 সালের একটি ভারতীয় তামিল ভাষার রোমান্টিক ড্রামা ফিল্ম, যা আমির রচিত ও পরিচালনা করেছেন। এই ছবিতে কার্তিয়ার ফিচার ফিল্মের প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেখানে প্রধান চরিত্রে প্রিয়মণি ও ভান্নান এবং সারা ভানন পাঞ্জা কাতপ্পু, সম্পাত রাজ এবং সুজাতা শিবকুমার সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন। আমির দ্বারা প্রযোজিত এতে একটি সাউন্ডট্র্যাক এবং স্কোর করেছেন যুবন শঙ্কর রাজা। রামজির সিনেমাটোগ্রাফি এবং রাজা মোহাম্মদের সম্পাদনায় ছবিটি বাংলা এবং বাংলাদেশে পারামাউন্ট 2018 নামে পুনর্নির্মাণ করা হয়েছিল। আসলে আপনারা বুঝতে পেরেছেন, ছবিটি বাংলা এবং বাংলাদেশে পারামাউন্ট 2018 সালে পুনর্নির্মাণ করা হয়েছে। এই মুভির পরিচালক ছিলেন আমির, লিখেছিলেন আমির, তিনি পরিচালক ছিলেন, তিনি লিখেছেন এবং উৎপাদন তিনি করেছিলেন আমির। এমনটা অভিনয় করেছিলেন কার্তি, প্রিয়মণি। সিনেমাটোগ্রাফি করছিলেন রামজি এবং দ্বারা সম্পাদিত করেছেন রাজামো, দ্বারা সঙ্গীত করেছেন যুবন শঙ্কর রাজ। আমার মুখোমুখি হচ্ছে দলবদ্ধভাবে সম্পাদিত কর্ম, দ্বারা বিতরণ হচ্ছে স্টুডিও সবুজ। মুক্তি তারিখ ছিল 23 ফেব্রুয়ারি 2007 সাল। সময় ছিল 162 মিনিট। দেশ ভারত ভাষা তামিল। আর এই মুভির কাহিনীটি ছিল এমন যে মাদুরাই এবং এর আশেপাশে যে পারু থিবিরানকে সম্পূর্ণভাবে গুলি করা হয়েছিল। 2 বছর নির্মাণের পর চলচ্চিত্রটি 23 ফেব্রুয়ারি 2007-এ মুক্তি পায় এবং সর্বজনীন সমালোচকদের প্রশংসা লাভ করে। এই চলচ্চিত্রের মহিলা প্রধান নায়িকা প্রিয়মণি যে গণধর্ষণের শিকার হিসেবে তার উজ্জ্বল এবং তীব্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য তামিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2006 জিতেছেন। এই ছবিতে প্রিয়মণির ভয়েস যে মডুলেশন এবং মাদুরাই তামিল উচ্চারণে সংলাপ ডেলিভারি তামিল চলচ্চিত্র শিল্পী একজন অভিনেত্রীর দেওয়া সেরা পারফরম্যান্স আউটপুট হিসেবে বিবেচিত হয়। চলচ্চিত্রটি ভারতের প্রধান চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে পুরস্কার জিতেছে, যার মধ্যে রয়েছে 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ এবং 2টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার। অন্যদের মধ্যে যখন এটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি এশিয়ান এবং আরব সিনেমার ওশিয়ানের যে সিনেফেন ফেস্টিভ্যাল, এটি একটি বিশাল বাণিজ্যিক সাফল্য আবির্ভূত হয়েছে। থিয়েটারে 1 বছরেরও বেশি সময় ধরে সফলভাবে চলেছে। পটভূমি সম্পর্কে বলতে গেলে গল্পটি, আচ্ছা এদিকে বন্ধুরা যাচ্ছি না, এদিকে হিসাব আলাদা। আচ্ছা, এই মুভিতে যিনি অভিনয় করেছিলেন তিনি খুবই একজন জনপ্রিয় অভিনেতা। আচ্ছা, পারামাউন্ট 2 এর বিষয়ে বললাম এবং তারপরে করেছেন দহন। এই মুভি সম্পর্কে আমি যদি আপনাদেরকে কিছু বলি, তাহলে দহন হচ্ছে বন্ধুরা একটি যে বাংলাদেশি বাংলা সামাজিক রাজনৈতিক নাটক চলচ্চিত্র, যা রায়হান রাফি পরিচালিত এবং আব্দুল আজিজ প্রযোজিত। এটি জাজ মাল্টিমিডিয়া দ্বারা বিতরণ করা হয়। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, জাকিয়া বাড়ি নমো এবং ফজলুর রহমান বাবু। ঢাকা মেট্রো সিটির একটি সত্য ঘটনা অবলম্বনে যে ঢিলেঢালাভাবে দহন সঙ্গীত পরিচালনা করেছেন যে রিজভী হাসান। তার পরিচালক ছিলেন রায়হান রাফি, লিখেছিলেন দেলোয়ার হোসেন দিল, দ্বারা উৎপাদিত করেছিলেন আব্দুল আজিজ। অভিনয় করেছিলেন সিয়াম আহমেদ, পূজা চেরি রায়, জাকিয়া বাড়ি মোমো এবং ফজলুর রহমান বাবু।
তার সঙ্গীত করেছেন ইমরান, মাহমুদুল আকাশ এবং বুশরা শাহরিয়ার এবং ইমন সাহা। আমার মুখোমুখি হচ্ছে জাজ মাল্টিমিডিয়া, ধারা বিতরণ জাজ মাল্টিমিডিয়া। মুক্তির তারিখ 30 নভেম্বর 2018, সময় চলমান 129 মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। এই মুভিতে অভিনয় করেছিল তুলা চরিত্রে সিয়াম আহমেদ, আসাদ চরিত্রে পূজা চেরি, সাংবাদিক চরিত্রে জাকিয়া বাড়ি মামু, ফজলুর রহমান বাবু নেতা এবং নাসির ভূমিকায় যে সুষমা সরকার, কিমো চরিত্রে তারিক আনাম খান এবং কেমিও চরিত্রে রাইসুল ইসলাম আসাদ এবং আশার মা চরিত্রে মনিরা মিঠু। তাহলে বন্ধুরা এই মুভি থেকে চলে গেলাম। তারপর করেছেন 2022 সালে ধামাল। এই মুভিটিও খুবই জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু বন্ধুরা বক্স অফিসে তেমন ভালো ব্যবসা শুরু করতে পারেনি। যেমন বাজেট ছিল 20 মিলিয়ন, বক্স অফিস ইনকাম করেছে 20 মিলিয়ন। এই ধামাল মুভিটি হচ্ছে বন্ধুরা রায়হান রাফি পরিচালিত একটি এবং ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত একটি 2022 সালের বাংলাদেশি পিরিয়ড ড্রামা ফিল্ম। বাংলাদেশের মুক্তিযোদ্ধার উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা, শাহমিম, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমি। চলচ্চিত্রটি একটি কাল্পনিক কাহিনী উপস্থাপন করে যা স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়েছে। দলটি মুক্তিযুদ্ধের জন্য আন্তর্জাতিক সচেতনতা এবং অর্থনৈতিক সমর্থন বাড়াতে মোট 16টি প্রীতি ম্যাচ খেলে ভারত জুড়ে সফর করেছে। এই মুভিটি পরিচালক ছিলেন রায়হান রাফি, লিখেছিলেন ফরিদুর রেজা সাগর। এর চিত্রনাট্য করেছেন নাজিমুল দৌলা রায়হান রাফি। অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা, শাহমিম, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি। সিনেমাটোগ্রাফি হচ্ছে সুমন সরকার, দ্বারা সঙ্গীত হচ্ছেন আরাফাত মহসিন। আমার মুখোমুখি ইমপ্রেস টেলিফিল্ম, দ্বারা বিতরণ জাজ মাল্টিমিডিয়া, বায়োস্কোপ ফিল্মস। মুক্তির তারিখ 28 অক্টোবর 2022, বাংলাদেশ, সময় চলমান 130 মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। বাজেট হচ্ছে 20 মিলিয়ন, বক্স অফিস ইনকাম করেছে আনুমানিক 20 মিলিয়ন। এই বিষয়ে আর বেশি কিছু বলতেছি না। যেমন 2023 সালে করেছেন সুড়ঙ্গ। এটার সম্পর্কে যদি আমি আপনাদের বলি, সুড়ঙ্গটি হচ্ছে বন্ধুরা একটি 2023 সালের বাংলাদেশি ক্রাইম থ্রিলার চলচ্চিত্র, যা রায়হান রাফি পরিচালিত এবং আলফা আই এবং চরকি দ্বারা প্রযোজিত। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো, তোমা মির্জা। বড় পর্দায় এটি আরফান নিশোর প্রথম ছবি। যার পরিচালক ছিলেন রায়হান রাফি, যার চিত্রনাট্য নাজিম উদ্দৌলা রায়হান রাফি, যার গল্প রায়হান রাফি, দ্বারা উৎপাদিত হচ্ছে শাহরিয়ার শাকিল, তারপর হচ্ছে রদওয়ান রনি। অভিনয় করেছিলেন আরফান নিশো এবং তোমা মির্জা। সিনেমাটোগ্রাফি করেছেন সুমন সরকার। তার সঙ্গীত করেছেন সঙ্গীত রায় আন্তর। তার সঙ্গীত করেছেন শরাফত মহসিন, সাজিদ সরকার, ইমন চৌধুরী। উৎপাদন কোম্পানি হচ্ছে আলফা আই, চরকি। আর বিতরণ হচ্ছে বিষয়বস্তু বিশেষজ্ঞ বায়োস্কোপ ফিল্মস, মনগোস ফিল্মস, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। মুক্তির তারিখ 29 জুন 2023, বাংলাদেশ, সময় চলমান 150 মিনিট। বাংলাদেশ, ভাষা বাংলা। বাজেট হচ্ছে আনুমানিক 2 কোটি, বক্স অফিস ইনকাম করেছে আনুমানিক 4.5 কোটি। এই মুভির কাহিনীটি হচ্ছে এমন, মাসুদ একজন ইলেকট্রিশিয়ান। ময়নার প্রেমে পড়ে যখন সে একদিন মাসুদ একজন ইলেকট্রিশিয়ান ময়নার প্রেমে পড়ে যখন সে একদিন রাস্তার বাতি ঠিক করার সময় তাকে দেখে। পরে ময়নার বাড়িতে ফ্রিজ মেরামত করার সময় তারা একে অপরের সাথে দেখা করে এবং প্রেমের সম্পর্কে গড়ে তোলে। মাসুদ ও ময়নার বিয়ে হয়। মাসুদ মালয়েশিয়ায় চাকরি পায়, যাতে সে তার নতুন পরিবারকে সমর্থন করতে পারে। মাসুদের অনুপস্থিতিতে ময়না তার বন্ধু জহিরের কাছ থেকে উপহার পায় এবং তার সাথে বিবাহ আবির্ভূত সম্পর্কে গড়ে তোলে। পরে ময়না মাসুদকে ছেড়ে
জহিরের সাথে পালিয়ে যায়। যাই হোক, তিনি তার সাথে পালিয়ে যাওয়ার পরে তিনি জানতে পারেন যে জহির ইতিমধ্যেই বিবাহিত। মাসুদ বাংলাদেশে ফিরে দেখেন যে সে তার বাড়িটি তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতীক দখল করেছে। এটি দখল করেছিল। যেগুলি বললাম বন্ধুরা, আশা করি আপনারা ইতিমধ্যে এগুলি বুঝতে পেরে গেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে সে তার বিয়ের জন্য যে ঋণ নিয়েছিল তা পরিশোধ করতে পারেনি। তিনি ময়না এবং জহিরকে খুঁজতে থাকেন। অবশেষে তাদের খুঁজে পান। অর্থ উপার্জনের জন্য তিনি যে বরফ ভাঙা এবং খনির কাজে নিযুক্ত হন, কিন্তু সেই কাজগুলি থেকে তিনি পর্যাপ্ত অর্থ উপার্জন করেন না। ফলস্বরূপ মাসুদ একটি ব্যাংক থেকে টাকা চুরি করার জন্য মাটির নিচে একটি টানেল খনন করতে 9 মাস ব্যয় করে। টানেল খননের পর সে ব্যাংক থেকে 340 মিলিয়ন চুরি করে এবং একটি ভিডিও কলে তার প্রাক্তন স্ত্রীর কাছে একটি প্রকাশ করে। পুলিশ চোর সম্পর্কে কোনো তথ্যের জন্য যে 50 লক্ষ পুরস্কার ঘোষণা করে। এই ময়না তাকে পুলিশের হাতে তুলে দেয়। বন্দী হওয়ার পর মাসুদ তার প্রতিশোধ নেওয়ার জন্য একটি সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায় এবং ময়নাকে পুড়িয়ে দেয়। এটি হলো মূলত কাহিনীটি। যে মুভিতে অভিনয় করেছিলেন মাসুদের চরিত্রে আরফান নিশো এবং ময়নার চরিত্রে তমা মির্জা। জহির চরিত্রে মোস্তফা মনোয়ার মাসুদের বন্ধু। আপেল খান প্রধান তদন্ত কর্মকর্তা হিসেবে, সদুজ্জামান সেলিম ব্যাংকের ব্যবস্থাপক, যে অশোক ব্যাপারী ব্যাংক ব্যবস্থাপকের চালক হিসেবে মনির আহমেদ শাকিল। আইটেম নম্বর নৃত্যশিল্পী হিসেবে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। 2024 সালে করবেন বন্ধুরা তুফান মুভির পরিচালক করবেন এবং ওয়েব ফিল্ম তিনি করেছেন 2020 সালে জানোয়ার। এটা সম্পর্কে যদি আমি আপনার কিছু বলি তাহলে জানোয়ার রায়হান রাফি পরিচালিত একটি 2021 সালের বাংলাদেশি ক্রাইম থ্রিলার চলচ্চিত্র। সিনেমাটি যে তামজিৎ যে অতুল দ্বারা প্রযোজনা করা হয়েছিল টান কমিউনিকেশনসের ব্যানারে স্ট্রিমিং সার্ভিস সিনেম্যাটিক এর জন্য। রাফির লেখা চিত্রনাট্যটি 2020 সালের 23 এপ্রিল গাজীপুরে ঘটে যাওয়ার ডাকাতি, গণধর্ষণ এবং হত্যার একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। অপরাধে তদন্তকারী অফিসার ছবিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, রাশেদ, মামুন, অপু, এলিনা শামী, জামশেদ, শামীম, ফরহাদ, লিমন ও মুনমুন আহমেদ। 2020 সালের আগস্ট মাসে ঢাকায় উত্তরায় এক পাক্ষিকেরও বেশি সময় ধরে চিত্রগ্রহণ হয়। সীমিত প্রচারের পর জানুয়ারি 2021 সালে সিনেমাটি গিয়ে মুক্তি পায়। এটি একটি সাধারণভাবে ইতিবাচক পর্যালোচনামূলক অভ্যর্থনা লাভ করে। 2021 সালের মার্চ মাসে পরিষেবাটিতে সর্বাধিক দেখা শিরোনামে হয়ে ওঠে। এটি ভাষা হচ্ছে বাংলা। এই বাংলা জানোয়ার। তার পরিচালক হচ্ছে রায়হান রাফি, লিখেছিলেন রায়হান রাফি, চিত্রনাট্য রায়হান রাফি। আবার ভিত্তি করে 2020 গাজীপুর হত্যাকাণ্ড। তার উৎপাদিত হচ্ছে যে তামজিৎ যে অতুল। অভিনয় করেছেন আসকিন রহমান, এলিনা শামী, রাজেদ, মামুন, অপু, মুনমুন আহমেদ, আরিয়া ও ঋতুল। চিত্রনাট্যকারী হচ্ছে রাজু রাজ। দ্বারা সম্পাদিত হচ্ছে সীমিত রায় অন্তর। দ্বারা সংগীত করেছেন খৈয়াম শানু সন্ধি। আবার মুখোমুখি টান কমিউনিকেশন লাইভ টেকনোলজিস দ্বারা বিতরণ। সিনেমাটিক মুক্তি তারিখ 14 জানুয়ারি 2021, সময় চলমান 90 মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। এর কাহিনীটি যদি আমরা একটু পড়ি তাহলে কাহিনীটি এমন। 23 এপ্রিল 2020-এ একজন পুলিশ অফিসার শহরতলির একটি দোতলা আবাসিক গোলাপি রঙের বিল্ডিংয়ে পৌঁছেছেন, যা একটি অপরাধের দৃশ্য। তার সহকর্মী পুলিশ কর্মকর্তারা তাকে মামলার বিষয়ে
ফ্রিজ যে ব্রিফ করেন। বাড়িতে মা, তার 2 মেয়ে ও ছেলেসহ একটি পরিবারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ অফিসার অপরাধের দিকে তদন্ত করতে শুরু করে এবং সাক্ষীদের সাক্ষাৎকার নেয়। পরিবারের বাবা কাজের জন্য মালয়েশিয়ায় রয়েছেন। অফিসের ঘরে 3 জন মহিলাকে দেখতে পান, যারা তাকে বলতে শুরু করে কি হয়েছে। যে হাওয়ারির নামের এক শিশুর জন্মদিনের আগের রাতে একদল ডাকাত ঘরে ঢুকে পড়ে। দলটি গয়না ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র খুঁজতে শুরু করে এবং পরিবারকে বেঁধে রাখে। ডাকাতদের চলে যাওয়ার প্রয়াসে মা তাদের জন্য খাবার রান্না করেছিলেন। পরে রাতে একজন শিশু প্রকাশ করে যে সে ডাকাতদের একজনকে স্থানীয় রিকশাচালক বলে চিনতে পেরেছে। ডাকাতরা যখন এটি আবিষ্কার করে, তারা তাদের পরিচয় গোপন রাখার জন্য পরিবারকে নির্যাতন, ধর্ষণ এবং হত্যা করে। সম্পত্তি থেকে বেরিয়ে যাওয়ার পথে ছেলের গলা কেটে দেয়। পুলিশ অফিসার ওয়াশরুমে ছেলেটির লাশ আবিষ্কার করেন এবং বুঝতে পারেন যে তিনি অপরাধের শিকার ব্যক্তিদের সাক্ষাৎকার নিচ্ছেন। হতবাক তিনি তার স্ত্রীর নিরাপত্তার জন্য ভয় পান এবং তাকে জরুরিভাবে বাড়ি ফিরে যেতে আহ্বান জানান। আসলে বন্ধুরা, এটি আশা করা যায় খুবই ভালো হবে। কাহিনীটি পড়ে আমি বুঝতে পারলাম যে আসলে এটা ভালো হবে। জানোয়ার ওয়েব ফিল্মটি রায়হান রাফির। আর রায়হান রাফি বন্ধুরা এমন একজন পরিচালক, তিনি যেগুলি তৈরি করেন সেগুলি কিন্তু সুপারহিট হয়। আমি যেটা মনে করি, আর ভবিষ্যতে তিনি যেগুলি করবেন সেগুলি আশা করি ভালো হবে। যেমন 2024 সালে তিনি তুফান শাকিব খানকে নিয়ে যেটা সম্ভবত করবেন, এখনও উইকিপিডিয়াতে লিস্ট করা হয়নি। সেই মুভিটাও আমি আশা করি যে খুবই জনপ্রিয়তা পাবে। তারপরে তিনি 2021 সালে করেছেন 2টি ওয়েব ফিল্ম, সেগুলি হচ্ছে ঢাকার অন্ধকার দিক এবং খাঁচার ভিতর রচিন পাখি। 2022 সালে করেছেন টান এবং ফ্লোর নাম্বার 7। এটা সম্পর্কে আমরা যদি একটু জানি, ফ্লোর নাম্বার 7 যে হলো একটি 2022 সালের বাংলাদেশি ক্রাইম থ্রিলার চলচ্চিত্র, যা রায়হান রাফি পরিচালিত এবং লিখেছেন। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, শাহরিয়ার নাজিম জয়, রাজ মানিয়া ও সুমন আনোয়ার। এটি 2 মে 2022 তারিখে চরকিতে মুক্তি পায়। এটি ছিল চরকির একটি রেকর্ড ব্রেকিং মৌলিক চলচ্চিত্র। তার পরিচালক ছিলেন রায়হান রাফি, লিখেছেন রায়হান রাফি, চিত্রনাট্য রায়হান রাফি, উৎপাদিত দেরো আন রনি। অভিনয় করেছিল শবনম বুবলী, রাজ মিনিয়া, শাহরিয়ার নাজিম জয়। সিনেমাটোগ্রাফি করেছেন সুমন সরকার। আর উৎপাদিত করেছেন সীমিত আন্তর। যারা সঙ্গীত করেছেন জাহির নীরব। উৎপাদন কোম্পানি পেয়ার প্রোডাকশন এবং কানন ফিল্ম। আর বিতরণ হচ্ছে চরকি। মুক্তির তারিখ 2 মে 2022। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। এটাতে অভিনয় করেছিল অবনী চরিত্রে শবনম বুবলী, নাইম রহমানী চরিত্রে শাহরিয়ার নাজিম জয়, পাখি চরিত্রে তোমা মির্জা, সাদমান চৌধুরী চরিত্রে রাজ মানিয়া, রজিম উদ্দিনের চরিত্রে সুমন আনোয়ার, শিবু চরিত্রে শামীম রহমান, জাহাঙ্গীর আলম, জয়নাল জ্যাক, সাইফুল জান্নাল, ফরহাদ লিমন, কামরুজ্জামান তপু। তাহলে এটার বিষয়ে আমি বেশি কিছু আপনাদেরকে বলছি না। তারপর আমি চলে গেলাম, তারপরে করেছিল নিঃস্বার্থ। এটা করেছেন। তারপর 2023 সালে করেছেন শুক্রবার ওয়েব ফিল্ম। এটার বিষয়ে বন্ধুরা আমরা এখন কিন্তু একটু জানবো শুক্রবারটার বিষয়ে। ফ্রাইডে শুক্রবার হচ্ছে রায়হান রাফি পরিচালিত একটি 2023 সালের বাংলা থ্রিলার চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তোমা মির্জা ও নাসিরুদ্দিন খান। যারা পরিচালক ছিলেন রায়হান রাফি। ওপর ভিত্তি করে সত্য গল্প।
অভিনয় করেছিলেন তমা মির্জা। তারপরে নাসিরুদ্দিন খান করেছেন। তারপরে ফারজানা চৌধুরী। তারপরে মোহাম্মদ বারী, নীলাঞ্জনা নীল এবং মনির আহমেদ শাকিল এবং শায়হা আহমেদ অদিতি দ্বারা বিতরণ হচ্ছে যে 20 এবং মুক্তির তারিখ 3 মার্চ 2003। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। এর কাস্ট হচ্ছে অভিনয় করেছিল মুন্না চরিত্রে তমা মির্জা, পোকার চরিত্রে নাসিরুদ্দিন খান, মা চরিত্রে ফারজানা ছবি, বাবা চরিত্রে মোহাম্মদ বারী, মাহি চরিত্রে নীলাঞ্জনা নীল, বাড়িওয়ালার চরিত্রে মনির আহমেদ শাকিল, খুকু চরিত্রে মায়াহা আহমেদ অদিতি, পুলিশ অফিসার হিসেবে শাহরিয়ার নাজিম জয় বিশেষ উপস্থিতি। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। শুক্রবার সম্পর্কে আমি আপনাদের বললাম এবং শর্ট ফিল্ম তিনি যেগুলি করেছেন সেগুলি হচ্ছে 2016 সালে ফিল্ম হচ্ছে জনের দেশ বাংলাদেশ পরিচালক এবং আজব বক্স পরিচালক এবং রতনের গল্প পরিচালক, ডিজিটাল মুভি এবং থিয়েটার পরিচালক। 2017 সালে করেছেন জহির। তারপরে 2018 সালে আকমি। 2019 সালে করেছেন 5 মিনিট 5 টাকা, নির্বাক এবং এরেঞ্জড এবং ম্যারেজ 2 এগুলো তিনি করেছেন। তারপরে তিনি করেছেন যে প্রজাপতির ভালোবাসা, বলিদান, চিঠি। তাদের 20 সালে করেছেন সংযোগ, অক্সিজেন। 21 সালে করেছেন এইডা কোপাল। 2021 সালে পুরস্কার পেয়েছেন 2022 সালে চেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার অ্যাওয়ার্ড। এখন আপনারা বুঝতে পেরেছেন রায়হান রাফি এর ফিল্মোগ্রাফি সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বললাম। মানে তিনি যে মুভিগুলি বা যে শর্ট ফিল্ম এবং ওয়েব ফিল্ম করেছেন সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সমস্ত তথ্যগুলি বললাম। তাহলে বিদ্যা শামীম এর বিষয়ে কিন্তু এবার আমরা জানব। বিদ্যা শিনা সাহা তুহিন হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল এবং লাক্স চ্যানেলাই সুপারস্টার। 2007 তিনি হুমায়ুন আহমেদ পরিচালিত এবং ইমপ্রেস টেলি লিমিটেড প্রযোজিত আমার কাছে জল 2008 চলচ্চিত্রে অভিষেক ঘটে। তার কর্মজীবন শুরু করেছিলেন মিস 2007 সৌন্দর্য প্রতিযোগিতা লাক্স চ্যানেলাই সুপারস্টার জিতেছে। পরে তিনি পরিচালক রাজা চন্দ্রের সাথে যে টলিউডে কাজ করেন। তার ফিল্মোগ্রাফি হচ্ছে 2008 সালে করেছেন আমার আছে জয় এই মুভিটি করেছিলেন হুমায়ুন আহমেদের। 2009 সালে করেছেন আমার প্রাণের প্রিয়া। এটা সম্পর্কে বন্ধুরা আমরা কিছু এখন একটু জানবো। আমার প্রাণের প্রিয়া এটি হচ্ছে যে জাকির হোসেন রাজু পরিচালিত 2009 সালের একটি ঢালিউড বাংলা রোমান্টিক কমেডি চলচ্চিত্র। চলচ্চিত্রটি 20 সেপ্টেম্বর 2009 ঈদ উল ফিতরে মুক্তি পায় এবং বাংলাদেশে বক্স অফিসে সাফল্য লাভ করে। প্রাথমিকভাবে সাউন্ডট্র্যাক এবং কোরিওগ্রাফির জন্য বিখ্যাত। ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, মিমো, মিশা সওদাগর, প্রবীর মিত্র, রেহানা জলি, খালেদা আক্তার, কল্পনা সহ আরও অনেকেই। সিনেমাটি তেলুগু ভাষার চলচ্চিত্র যে আতা দিস্তা 2008 রিমেক, সেখান থেকে রিমেক করেছে। আচ্ছা, রিমেকটির বিষয়ে পরে জানছি এবং এই তথ্যগুলি আমরা একটু ক্লিয়ার করে জেনে নিই। পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু, লিখেছিলেন জাকির হোসেন রাজু, অপর ভিত্তি করে আতা দিস্তা 2008 এস রবি কুমার চৌধুরী, আর উৎপাদিত করেছিলেন তাপসী ঠাকুর। অভিনয় করেছিলেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর, প্রবীর মিত্র, রেহানা জলি, খালেদা আক্তার, কল্পনা। আর সঙ্গীত করেছেন হৃদয় খান, আলী আকরাম শুভ। আর মুখোমুখি বিএফডিসি। মুক্তির তারিখ 20 সেপ্টেম্বর 2009। সময় চলমান 160 মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা।
এবং কাহিনীটি এমন যে প্রেম শাকিব খান সবসময় অনেক মানুষকে সাহায্য করে, বিশেষ করে প্রেমের সমস্যায় তাই লোকে তার নাম দিয়েছে লাভ গুরু। কিন্তু সে কোনো মেয়েকে ভালোবাসে না। তখন সে ঘটনাক্রমে প্রিয়াঙ্কা মিম সাথে দেখা করে এবং তার প্রেমে পড়ে। প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা প্রেমের যে অনুভূতির প্রতিদান দেন না, কারণ প্রেম একজন ধনী ব্যবসায়ী ছেলে, বড়লোকদের পছন্দ করেন না প্রিয়াঙ্কা। কিন্তু যখন প্রেমে অনেক উপায় প্রমাণ করে যে তার প্রতি তার ভালোবাসা খাঁটি এবং খুব বাস্তব, প্রিয়াঙ্কা তাকে প্রত্যাখ্যান করতে পারেনি। যখন তারা ধীরে ধীরে ডেটিং শুরু করে তখন প্রিয়াঙ্কার ভাই মিশা সওদাগর তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। প্রিয়াঙ্কার ভাই প্রেমকে শত্রু মনে করে, যেহেতু তার মা প্রেমের হাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল। এটি একটি দুর্ঘটনা ছিল। তার ভাই প্রিয়াঙ্কাকে বোঝায় যে এটি সবই ইচ্ছাকৃত ছিল। প্রিয়াঙ্কা প্রেমকে ভুল বোঝে এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, কিন্তু একদিন প্রিয়াঙ্কা প্রেমকে অভিযুক্ত করে তার ভুল বুঝতে পারে। সে নির্দোষ এবং তার ভাই তাদের সম্পর্কের মধ্যে আসা প্রধান অপরাধী। তারপর সে প্রেমকে ফোন করে তাদের ভুল বোঝাবুঝি দূর করে। তাই বীরত্বের সাথে প্রেম এসে তার পাত্রীকে তার দুষ্ট সুস্পষ্ট ভাইয়ের কাছ থেকে দূরে নিয়ে যায়। এখানে প্রেমের চরিত্রে শাকিব খানকে আমরা দেখতে পাবো এবং প্রিয়াঙ্কার চরিত্রে বিদ্যা সিনহা মিম এবং প্রিয়াঙ্কার ভাইয়ের চরিত্রে মিশা সওদাগর এবং প্রিয়াঙ্কার মায়ের চরিত্রে খালেদা আক্তার কল্পনা এবং প্রেমের বাবার চরিত্রে প্রবীর মিত্র, প্রেমের মায়ের চরিত্রে রেহানা জলি এবং কাবিলা নাসরিন চিকন আলী এবং পুলিশের চরিত্রে মোহাম্মদ জাকির হোসেন অভিনেতা। এদিকে যাচ্ছি না, এই মুভি যেখান থেকে কপি করেছে সেই মুভি থেকে আমরা কিন্তু এখন জানবো। এই মুভি কপি করেছে আত্মা দিস্তা। এই মুভিটি আত্মা দিস্তা হলো একটি 2008 সালের ভারতীয় তেলেগু ভাষা রোমান্টিক অ্যাকশন কমেডি চলচ্চিত্র। এতে অভিনয় করেছিলেন নিতিন, কাজল আগরওয়াল, রঘুবরন, যশোদা নাগবাবু। এই মুভিটিতে অভিনয় করেছিল যশোদা এবং নাগবাবু এবং অন্যান্যরা এই মুভিটিতে অভিনয় করেছিল। JAS রবি কুমার চৌধুরী পরিচালিত এটি প্রযোজনা করেছেন সি কল্যাণ এবং S বিজয়ানন্দ এবং ঈশ্বর করেছেন চৌধুরী। এটি পরিচালক ছিলেন JAS রবি কুমার চৌধুরী, লিখেছেন AS রবি কুমার চৌধুরী আর উৎপাদিত হচ্ছে সি কল্যাণ S বিজয়ানন্দ। অভিনয় করেছেন নিতিন, কাজল আগরওয়াল, যশোদা নাগবাবু, রঘুবরন, জয়লিতা শিবপ্রসাদ। সিনেমাটোগ্রাফি করেছেন জওহর রেড্ডি, সঙ্গীত করেছেন চাকরি। মুক্তির তারিখ ছিল 20 মার্চ 2008, দেশ ভারত, ভাষা তেলুগু। ফিল্মটি মিশ্র পর্যালোচনার জন্য 20 মার্চ 2008-এ মুক্তি পায়। চলচ্চিত্রটি পরবর্তীতে হিন্দিতে 2013 সালে সাহসী গুন্ডারাজ নামে, বাংলায় 2010 সালে তুমি আমার মন বোঝো না এবং বাংলাদেশ আমার প্রাণের প্রিয়া 2009 হিসাবে হিন্দিতে ডাব এবং মুক্তি পায়। এই মুভির কাহিনীটি এবং বাংলা যেখান থেকে কপি করেছে সেই মুভির কাহিনীটি মিল আছে কিনা এখন আমরা কিন্তু এই কাহিনীটি আমি এখন পড়বো। এই কাহিনীটি পড়লে আমরা কিন্তু বুঝতে পারবো। তাহলে বন্ধুরা এই মুভির এখন কাহিনীটি আমি এখন এক্সপ্লেন করবো। কাহিনীটা হচ্ছে এমন, যোগন ওরফে চিন্তা শিল্পপতি লায়ন রাজেন্দ্রের বেকার ছেলে। সে সুনন্দার প্রেমে পড়ে। ইতিমধ্যে তিনি পরামর্শ দেন যে তার পিতা এবং তার প্রতিদ্বন্দ্বী রঘুনাথ তাদের দক্ষতা দ্বিগুণ করার জন্য একটি
অংশীদারিত্বে যোগাযোগ করেন। তার অজান্তেই রঘুনাথের মেয়ের সাথে তার বিয়ে ঠিক করা হয়, যেটি স্পষ্টতই যে সুনন্দা বলেও প্রমাণিত হয়। কিন্তু ম্যাচটি ঠিক করার পরেও পরিবারগুলি খুব একটা ভালো অবস্থায় নেই। রঘুনাথ তামাক ব্যবসায় লেনদেন করেছে, যেটি আসলে বনলা শঙ্করের যে কালিকানাধীন একজন কুখ্যাত এমএলএ রাজেন্দ্র সেই এলাকায় লেনদেন করতে চান না, কিন্তু বনলা পরিচালক রেক বটকেও হুমকি দেন। এখন জগৎকে এই দুর্নীতিবাজ রাজনীতির সাথে মোকাবিলা করতে হবে এবং তার সাথে এমন একটি খেলা খেলে যা তাকে তার শিকড় থেকে নামিয়ে দেয়, একটি গুজব ছাড়িয়ে দেয় সে যে শঙ্করের আঘাত করেছে। তাহলে এই মুভিতে যে জগন চিন্তা চরিত্রে আমরা দেখতে পাবো নিতিনকে এবং সন্ধ্যার চরিত্রে কাজল আগরওয়ালকে দেখতে পাবো। রঘুনাথের চরিত্রে যে রঘুবরণ এবং সিংহ, রাজেন্দ্র চরিত্রে নাগবাবু, জগনের মায়ের চরিত্রে জয়সুধা এবং রঘুনাথের স্ত্রীর চরিত্রে যে জয়ললিতা, নরসিংহ হিসেবে যে নরসিংহ যাদব, বনলা শঙ্করের মরক, জগনের বড় ভাইয়ের চরিত্রে রবি প্রকাশ, চলাপতি রাও, নারা ভেঙ্কটেশ্বর রাও, বনলা শঙ্কর চরিত্রে শিবপ্রসাদ, বনলা শঙ্করের ছেলের চরিত্রে যে অমিত তিওয়ারি এবং মায়ের চরিত্রে বেনু মাধব, বনলা শঙ্করের শ্যালক চরিত্রে বাবু মোহন এবং দলের নেতা হিসেবে রঘুনাথ রেড্ডি। আচ্ছা, তারপরে হচ্ছে যেগুলো অভিনয় করেছে তাদের সম্পর্কে বলতেছি। তারপরে হচ্ছে যে চালাপতি রাও, তারপরে হচ্ছে নারা ভেঙ্কটেশ্বর রাও এবং বনলা শঙ্কর চরিত্রে শিবপ্রসাদ, বনলা শঙ্করের ছেলে চরিত্রে অমিত তিওয়ারি, মায়ের চরিত্রে বেনু মাধব, বনলা শঙ্করের শ্যালক চরিত্রে বাবু মোহন, দলের নেতা হিসেবে রঘুনাথ রেড্ডি, সিআই হিসেবে চিন্না এবং বনলা শঙ্করের স্ত্রীর চরিত্রে আল্লারি সুভাষিনী, লায়ন রাজেন্দ্রের পিএ চরিত্রে অনন্তবাবু, আইটেম নম্বর হিসাবে যে মোমাইত খান। তার মধ্যে এই বিষয়ে বলতেছি না। তারপরে তিনি 2014 সালে করেছেন বিদ্যাহীন সাহা মিম, মানে মিম অভিনয় করেছেন 2014 সালের জোনাকির আলো। এই মুভি সম্পর্কে আমরা এখন কিছু জানবো। যে ফায়ারফ্লাই এর গ্লো বাংলায় হচ্ছে এটি হলো যে খালিদ মাহমুদ মিঠু রচিত ও পরিচালিত 2014 সালের একটি বাংলাদেশি নাটক। 87তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য বাংলাদেশি হিসেবে নির্বাচিত হয়েছিল, কিন্তু মনোনীত হয়নি। এটি পরিচালক ছিলেন খালিদ মাহমুদ মিঠু, লিখেছেন খালিদ মাহমুদ মিঠু, অভিনয় করেছে ইমন, বিদ্যা সিনহা, শাহমিম, কল্যাণ। আমার মুখোমুখি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম, মুক্তির তারিখ 12 এপ্রিল 2014, বাংলাদেশ, সময় চলমান 101 মিনিট, দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। এটিতে আমরা সুবর্ণ চরিত্রে ইমনকে দেখতে পাবো, কবিতা চরিত্রে বিদ্যা সিনহা, শাহমিম, তোর কল্যাণ করা এবং তারিক আনাম খান এবং দিতি, তারপর আছে মিতা চৌধুরী, তারপর আছে আনি চৌধুরীর মাসুদ আলী খান এবং SM সুলতান চরিত্রের গাজী আকায়েত এবং শাম্য সুমন এবং পুতুল এবং আনিস এবং তক্তা, এটি অভিনয় করেছেন 2014 সালে তক্তা। এই সম্পর্কে আমরা এখন কিন্তু জানবো। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন।
দত্তাটা সম্পর্কে আরেকবার আমরা জানব। দত্তা এটি 2014 সালের যে রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র যা আচ্ছা এখন যেটা আপনাদের বলছি এটা হচ্ছে যে দত্তা এটা হচ্ছে 2014 সালের বাংলাদেশের রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র যা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ রচিত পরিচালিত। অভিনয় করেছিলেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা, শাহমিম, মৌসুমী, ফারুক আহমেদ ডক্টর, এজাজুল ইসলাম এবং আহমেদ শরীফ। পিং পং এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। এটি ছিল মোহাম্মদ মোস্তফা কামাল রাজের তৃতীয় নির্দেশনা এবং ছায়াছবির পর আরিফিন শুভ ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজের মধ্যে দ্বিতীয় সহযোগিতা। এটির পরিচালক ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, লিখেছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, যারা সম্পাদিত করেছিলেন শুক্লা বণিক। অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা, শাহমিম, মৌসুমী, ফারুক আহমেদ, এজাজুল ইসলাম এবং আহমদ শরীফ। যারা সম্পাদিত করেছিলেন ফরহাদ আহমেদ, যারা সঙ্গীত করেছিলেন আরিফিন রুমি এবং হাসিন মাহতাব। যারা বিতরণ হচ্ছে জাজ মাল্টিমিডিয়া, পিং পং এন্টারটেইনমেন্ট। মুক্তির তারিখ ছিল 6 জুন 2014, দেশ বাংলাদেশ। এরপরে 2015 সালে করেছেন পদ্ম পাতার জল। এটা সম্পর্কে আমরা এবার জানব। পদ্ম পাতার জল হচ্ছে একটি 2015 সালের বাংলাদেশি বাংলা ভাষার ঐতিহাসিক রোমান্টিক ড্রামা ফিল্ম। লতিফুর ইসলাম শিবলি রচিত এবং তন্ময় তানসেন পরিচালিত। ছবিটিকে প্রযোজনা করেছেন শেখ আসিফুর রহমান, কারণ তার প্রযোজনা সংস্থা ট্রাইপড ফিল্মস পরিকল্পনাটি অর্থায়ন করেছে। প্লটটি ব্রিটিশ ঔপনিবেশিক যুগের গল্পের উপর ভিত্তি করে তৈরি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহমুদ হাসান ইমন, বিদ্যা সিনহা, শাহমিম, তারিক আনাম খান এবং অমির হাসান, এবং চিত্রলেখা গনিমা রহমান এবং রিপন আক্তার পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি 18 জুলাই 2015 মুক্তি পায়। তাহলে পরিচালক ছিলেন তন্ময় তানসেন, যে লিখেছিলেন এই মুভিটি হচ্ছে লতিফুর ইসলাম, তন্ময় তানসেন। যারা উৎপাদিত করেছেন শেখ আসিফুর রহমান, রাজীব রায়হান, রাজু আহমেদ। অভিনয় করেছিলেন বিদ্যা সিন, শাহমিম এবং মামনুন ইসলাম ইমন, তারিক আনাম খান এবং অমির হাসান, রিপন আক্তার। সিনেমাটোগ্রাফি হচ্ছে মাহফুজুর রহমান খান। যারা সম্পাদিত করেছেন লতিফুর ইসলাম শিবলি। যারা সঙ্গীত করেছেন আহমেদ ইমতিয়াজ এবং বুলবুল এসআই টোটল। আমার মুখোমুখি হচ্ছে ট্রাইপড স্টুডিও, যার বিতরণ হচ্ছে ট্রাইপড স্টুডিও। মুক্তির তারিখ 18 জুলাই 2015, বাংলাদেশ ভাষা বাংলা। তারপরে কারা মুভিটি করেছেন এই মুভি হিসেবে আমরা জানবো। ব্ল্যাক সৌমের সাথে করেছেন। ব্ল্যাক মুভিটি 2015 সালের একটি ইন্দো বাংলা অ্যাকশন ক্রাইম ফিল্ম। রাজাচন্দ্র পরিচালিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী এবং বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা, শাহমিম। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভায়াকম 18 মোশন পিকচার্স এবং ডক ক্রিয়েটিভ মিডিয়া। এটি ভারতের 27 নভেম্বর 2015 এবং 4 ডিসেম্বর 2015
সালে বাংলাদেশে মুক্তি পায়। পরিচালক ছিলেন রাজা চন্দ এবং কামাল হোসেন কিবরিয়া লিপু। লিখেছেন মঞ্জিল ব্যানার্জি। যারা উৎপাদিত করেছেন রানা সরকার, অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, বিদ্যা সিনহা মিম। সিনেমাটোগ্রাফি করেছেন গোপী ভগত। তারা সম্পাদিত করেছেন মোহাম্মদ কামাল। উৎপাদন কোম্পানি হচ্ছে দাক ক্রিয়েটিভ মিডিয়া, ভায়াকম, 18 মোশন পিকচার্স। মুক্তির তারিখ 23 নভেম্বর 2015 ভারত, 4 ডিসেম্বর 2015 বাংলাদেশ। দেশগুলো হচ্ছে ভারত এবং বাংলাদেশ, ভাষা বাংলা। এটিতে অভিনয় করেছিল বুলেট, বিল্টুর চরিত্রে সোহম চক্রবর্তী এবং টিনা চরিত্রে বিদ্যা সিনহা মিম। এনকাউন্টার স্পেশালিস্ট বীরু পান্ডের ভূমিকায় আশিস বিদ্যার্থী এই মুভিতে আমরা দেখতে পাবো। তারপরে আনোয়ারের চরিত্রে কোরাস মুখার্জি। এবং মনির চরিত্রে রুদ্রনীল ঘোষ। সম্রাট সরকারের চরিত্রে প্রস্তাব দত্ত একজন দুর্নীতি ব্যবসায়ী। ডিজিপি দিলীপ চ্যাটার্জি চরিত্রে অমিত হাসান। কাঞ্চন মল্লিক বিশ্বনাথ বসু। প্রকাশ সেনগুপ্ত একটি আইটেম নম্বর গান ময়না চলত চলত বিশেষ উপস্থিতি। কুশল চক্রবর্তী বিল্টুর বাবা, এসিপি চরিত্রে আনোয়ার, স্ত্রীর চরিত্রে রেবিকা রূপ। 2016 সালে করেছেন প্রণনী। বাংলাদেশ সুইট হার্ট হলো একটি 2016 সালের বাংলাদেশের রোমান্টিক ড্রামা ফিল্ম, যা এস রেজা রচিত এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত। ছবিতে অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা মিম। এটি অভিনয় করেছিল এবং রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের সঙ্গে শম্পা রেজা ও পারভীন সুলতানা দিতি। এর পরিচালক ছিলেন ওয়াজেদ আলী সুমন, লিখেছিলেন এস রেজা, চিত্রনাট্য করেছেন ওয়াজেদ আলী সুমন। উৎপাদিত করেছেন দিদার খান, এস রাজ। অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, বিদ্যা সিনহা মিম, ইয়াসউদ্দিন আহমেদ সিদ্দিক। ভাষা সম্পাদিত করেছিলেন তৌহিদ হোসেন। ভাষা সম্পাদিত করেছেন শফিক তুহিন। আমার মুখোমুখি ডিজিটাল সিনেমা। বিতরণ করেছেন টাইগার মিডিয়া লিমিটেড। মুক্তির তারিখ 21/8/2016 বাংলাদেশ। সময় চলমান 140 মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। এটির যে কাহিনীটি ঘটনাটি, রিয়াজ একটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক রাজবংশের একমাত্র উত্তরাধিকারী। ইতিহাস ডে-এর চরিত্রে অভিনয় করেছেন, যিনি মিম দ্বারা বিচিত্র শৈশবের বন্ধু প্রিলিনার প্রেমে পড়েছেন। উচ্চশিক্ষার জন্য লন্ডনে যাওয়ার আগে রিচার্ডস প্রিলিনার সাথে বাগদান করেন। রিচার্ডস দূরে থাকাকালীন প্রিলিনা বাপ্পি অভিনীত জিসানের কাছে যায়। একসাথে সময় কাটানোর সাথে দুজন ঘনিষ্ঠ হয়। প্রিলিনা জিসানের প্রতি তার অনুভূতি বুঝতে পারে। এদিকে রিচার্ডস বিদেশ থেকে ফিরে আসে, ধর্ম দ্বারা বিভক্ত এবং সমাজ থেকে অগ্রহণযোগ্য 3 ব্যক্তির জীবন ট্র্যাজেডিতে শেষ হয়। সুইটহার্ট ফার্স্ট লুকে আনুষ্ঠানিকভাবে 7 মে 2015 সালে। আশা করি বুঝতে পেরে গেছেন। 17 মে 2015 তারিখে টাইগার মিডিয়া লিমিটেডের দ্বারা চালু করা হয়েছিল এবং 1 মাস পরে দ্বিতীয় টিজার প্রকাশ করা হয়েছিল। 30 জানুয়ারি 2016 ছবিটির অফিসিয়াল ট্রেলার প্রকাশ করা হয়েছিল।
ডিজিটাল মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন এস রাসফিল্ম। সাউন্ডট্র্যাক অ্যালবামটি 4 ফেব্রুয়ারি 2016 তারিখে স্টার সিনেপ্লেক্স লঞ্চ করা হয়েছিল এবং তখন থেকে দর্শকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছিল। 12 ফেব্রুয়ারি 2016 এই ছবিটি 80টি স্ক্রিনে মুক্তি পায়। এবং কাহিনীটি এমন: ব্রিলিনা, মিম এবং রিচার্ড ইয়াস ঐতিহ্যবাহী খ্রিস্টান পরিবারের অন্তর্গত। একসাথে বেড়ে ওঠা ব্রিলিনা এবং রিচার্ড একে অপরের সঙ্গী হতে অভ্যস্ত হয়ে পড়ে। কিশোর বয়সে রিচার্ড উচ্চ শিক্ষার জন্য লন্ডনে যান। রিচার্ড দূরে থাকাকালীন ব্রিলিনা জিসান বাপ্পি এর সাথে পরিচিত হয়। তিনি একটি মুসলিম পরিবারের অন্তর্গত। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব পরিণত হয়। যাই হোক, ইতিমধ্যে রিচার্ড ব্রিলিনার কাছে ফিরে আসে এবং তাকে প্রস্তাব দেয় এবং ব্রিলিনা সম্প্রদায় এবং পরিবারের প্রচুর চাপের কারণে মেনে নেয়। জিসানের প্রতি ব্রিলিনার অনুভূতি সম্পর্কে অজানা রিচার্ড তাকে বিয়ে করেন এবং তারপরেই তবে তাদের বিবাহ জটিল থেকে যায়। ব্রিলিনার বিশ্বাসঘাতকতায় এতে ভেঙে পড়া জিসান মনে করে যে রিচার্ডের সম্পদের কারণে ব্রিলিনা তাকে ছেড়ে চলে গেছে এবং সম্পদের সাম্রাজ্য গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। চলচ্চিত্রটি একটি হওয়ার সাথে সাথে চলচ্চিত্রের গল্পটি 3 ব্যক্তির মধ্যে প্রেমের ত্রিভুজকে ঘিরে আবর্তিত হয়, যাদের প্রেম চয়ন ঘৃণাতে পরিণত হয়। এই মুভিতে অভিনয় করতে আমরা দেখতে পাবো জিসানের চরিত্রের বাপ্পি চৌধুরী, ব্রিলিনার প্রেমের আগ্রহ, ব্রিলিনা রোজারিও চরিত্রে বিদ্যা সিন হামিম, পারভীন সুলতানা দিতি জিসানের মা, খোজাদ্দুজামান উৎপল রিচার্ডের বাবা কোটিপতি ব্যবসায়ী, ব্রিলিনার মা মারিয়া রোজারিও চরিত্রে শম্পা রেজা, প্রবীর মিত্র জিসানের ব্যবসা কর্মরত একজন ম্যানেজার, নীল অনামুলের চরিত্রে রেক্স জাফর এবং রিচার্ড চরিত্রে রিয়াস-উদ্দিন আহমেদ সিদ্দিক একজন ব্রিটিশ কোটিপতি এবং ব্রিলিনার বাল্যবন্ধু বিশেষের উপস্থিতি। তারপর করেছেন আমি তোমার হতে চাই। তারপর 2017 সালে করেছেন ভালোবাসা এমনই হয়। এই সম্বন্ধে আমরা এবার জানব। ভালোবাসা এমনই হয় যে এটি হচ্ছে একটি ভালোবাসা এমনই হয় যে মডেল এবং অভিনেত্রী তানিয়া আহমেদের প্রথম পরিচালনামূলক উদ্যোগ এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে ফরিদুর রেজা সাগর প্রযোজিত। ইরফান সাদ্দাক বিশিষ্ট অভিনেত্রী বিদ্যা সিনহা শাহ-মিমের সাথে চলচ্চিত্র অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। মিশু সাব্বির এবং তারেক আনাম খানের সাথে প্রধান অভিনেত্রী হিসেবে দেখা যায়। তার পরিচালক ছিলেন তানিয়া আহমেদ। চিত্রনাট্য করেছেন তানিয়া আহমেদ। তার গল্প হচ্ছে রায়হান খান। যারা উৎপাদিত হচ্ছেন ফরিদুর রেজা সাগর এবং ইবনে হাসান খান। অভিনয় করেছেন বিদ্যা সিনহা শাহ-মিম,
ইরফান সাজ্জাদ এবং মীর সাব্বির, তানজিকা আমিন এবং যিশু সাব্বির, রবার্ট ইয়ং এবং সোহেল খান এবং তারিক আনাম খান। যারা সংবাদিত করেছেন এম.এইচ. সোহেল এবং তারাও সঙ্গীত করেছেন এস.আই. টুটুল, হাবিব ওয়াহিদ এবং জ্যাকি। আমার মুখোমুখি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির তারিখ 27 জানুয়ারি 2017। সময় চলমান 139 মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। এবং কাহিনীটি এমন: গল্পটি শুরু হয় দুই ভাড়াটে যিশু এবং মাহতাব, যে শিশু সাব্বির এবং মীর সাব্বির দিয়ে, যারা একটি চাকরির জন্য টাকা ভর্তি একটি ব্রিফকেস পায়। খুন যা তাদের করার কথা ছিল, কিন্তু তারা সংস্কার করার এবং একটি নতুন পরিচ্ছন্ন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের নতুন জীবন শুরু করার জন্য অর্থ ব্যবহার করবে। তারা যে অর্থ পেয়েছিল তা দিয়ে তারা তাদের সময় উপভোগ করবে এবং লন্ডনের চারপাশে ঘোরাফেরা করবে। তাদের যাত্রার এক পর্যায়ে তারা একটি বাঙালি মেয়ে ঐশীকে বিদ্যা সিনহা শাহ-মীম দেখতে পায়। একজন ব্রিটিশ লোক পিটারের সাথে মিশু অবিলম্বে তার জন্য পড়ে এবং তারা তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। তাকে অনুসরণ করার সময় তারা বুঝতে পারে যে কেউ ইতিমধ্যে তাদের অনুসরণ করেছে। কেউ যেসব জায়গায় ঘুরে তারা একটি যে লাইটার জন্য জিজ্ঞাসা করেছিল। তারা সেই কথা মাথায় রেখে ঐশীকে জঙ্গলে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে তারা ইরফান সাজ্জাদ লোকটিকে দেখতে পায় যে সে তাদের অনুসরণ করেছে এবং কেন সে তাদের অনুসরণ করেছে তা খুঁজে বের করার জন্য তাকে হুমকি দেয়। তারা জানতে পারে যে সাজ্জাদকে ঐশীর বাবা তারিক আনাম খান পিটারের কাছ থেকে মুক্তি দেওয়ার জন্য তারা করেছিলেন। মিশু ঐশীকে দেখার জন্য ঐশীর ঘরে উকি দেয়, কিন্তু তার পরিবর্তে অন্য একটি মেয়ে মিথিলাকে দেখে এবং তাকে জীবিত দেখে হতবাক হয়ে যায়। এই মেয়েটিকে তারা হত্যা করার কথা ছিল, কিন্তু সে বেঁচে ছিল। তারপর তারা এই অমীমাংসিত রহস্য সমাধানের জন্য সাজ্জাদের সাথে দল বেঁধেছিল, কিন্তু এমন অসংখ্য সমস্যা খুঁজে বের করার জন্য যা তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। এই মুভিটিতে ঐশী চরিত্রে বিদ্যা সিনহা শাহ-মীম এবং সাজ্জাদ চরিত্রে ইরফান সাজ্জাদ, মাহতাবের চরিত্রে মীর সাব্বির, মীর চরিত্রে মিশু সাব্বির, মিথিলার চরিত্রে যে তানজিকা আমিন। তারপরে হচ্ছে মিশু চরিত্রে মীর সাব্বির এবং মিথিলার চরিত্রে যে তানজিকা আমিন এবং পিটার চরিত্রে রবার্ট ইয়াং এবং আমজাদের চরিত্রে সোহেল খান এবং ইমতিয়াজ চরিত্রে তারিক আনাম খান। 2017 সালে অভিনয় করেছেন আসমানে পাখা মেলে এবং ইতি অভিযান সম্পর্কে এবার আমরা জানব। ইতি অভিযানটি হলো একটি ভারতীয় বাংলা ভাষার অ্যাডভেঞ্চার থ্রিলার চলচ্চিত্র যা সৃজিত মুখার্জি পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মাহতা, মহেন্দ্র সোনি প্রযোজিত। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আরিয়ান ভৌমিক, মিশর রহস্য সিকুয়েল, এটি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাংলা অ্যাডভেঞ্চার সিরিজ কাকাও থেকে
ফারাই ফেরারি আতঙ্কর একটি রূপান্তর। যারা পরিচালক ছিলেন সৈজিৎ মুখার্জি, তারা চিত্রনাট্য সৈজিৎ মুখার্জি, তার গল্প সুনীল গঙ্গোপাধ্যায় উপর ভিত্তি করে সুনীল গঙ্গোপাধ্যায় পাহাড় চুয়ারি আতঙ্ক। তার উৎপাদিত শ্রীকান্ত মহতা মন্দরসন। অভিনয় করেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, জিজু সেনগুপ্ত, বিদ্যা সিনহা, মিম, ফেরদৌস আহমেদ। সিনেমাটোগ্রাফি করেছেন সৌমিক হালদার। তারা সম্পাদনা করেছেন রিক বসু। তারা সঙ্গীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আমার মুখোমুখি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তারা বিতরণে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। মুক্তির তারিখ 22 সেপ্টেম্বর 2017 ভারত, 24 নভেম্বর 2017 বাংলাদেশ। দেশ ভারত, ভাষা বাংলা। এর কাহিনীটি এমন: পর্বতারোহী কেন, যে শিপটনের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর দৈত্যাকার জন্ত ইয়াতুর গুজব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কাকাবাবু এবং সন্তু রহস্য উন্মোচনের জন্য মাউন্ট এভারেস্টের গোড়ায় খরবশেপ মালভূমিতে একটি দুঃসাহসিক যাত্রা শুরু করে নেপালি স্পেশাল ফোর্স অফিসার জন বাহাদুর রানা এবং ত্রিভুবন গুপ্ত এবং অনুগত শেরপা মিংমার সহায়তায় তারা পাহাড়ের গুহার নিচে চলমান অবৈধ গলিকে উন্মোচন করে, যার পিছনে কেন শিপটন নিজেই ছিলেন মাস্টার মাইন্ড। এখানে আমরা রাজা রায়চৌধুরী গল্পে কাকাবাবু চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পাবো। সুনন্দা রায়চৌধুরী গল্পে সন্তোষ চরিত্রে আরিয়ান ভৌমিককে দেখতে পাবো এবং বাহাদুর রানা চরিত্রে জিজু সেনগুপ্ত অতিথির ভূমিকা। চিত্রাঙ্গদা রামার চরিত্রে বিদ্যা সিনহা, শামীম, টমাস ত্রিভুবন গুপ্ত চরিত্রে ফেরদৌস, কেন শিপটনের চরিত্রে অ্যালেক্স নেল, যে মিংমা চরিত্রে নিমা নরবু লামা। তারপর করেছে দুলাভাই জিন্দাবাদ। দুলাভাই জিন্দাবাদটি হচ্ছে যে মমতাজুর রহমান আকবর পরিচালিত একটি বাংলাদেশি নাটকীয় অ্যাকশন চলচ্চিত্র। ছবিটি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং চিত্রনাট্য করেছেন মমতাজুর রহমান আকবর। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, মিম, বাপ্পি ও ডিপজল। সাপোর্টিং কাস্ট হিসেবে অরুণা বিশ্বাস, অমিত হাসান, আহমেদ শরীফ। রাজেশ ফিল্মস এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নাদির খান। ছবিটি বাংলাদেশে 2 অক্টোবর 2017 মুক্তি পায়। তার পরিচালক ছিলেন মমতাজুর রহমান আকবর। লিখেছিলেন আবদুল্লাহ জহির বাবু। তার গল্প মোহাম্মদ নাদির খান। তারা উৎপাদিত করেছেন মোহাম্মদ নাদির খান। অভিনয় করেছেন মৌসুমী, ডিপজল, মিম, বাপ্পি। গান করেছেন ইস্তফা রহমান। তারা সম্পাদিত করেছেন শহীদুল হক। তার সঙ্গীত করেছেন ইমন সাহা, ইমরান, বেল্লাল খান, কবির, বকুল। আমার মুখোমুখি হচ্ছে রাজেশ ফিল্মস। মুক্তির তারিখ 20 অক্টোবর 2017। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। বাজেট 11 মিলিয়ন। ওই কাহিনীটি এমন: জ্যোৎস্না মৌসুমী একজন পরিশ্রমী এনজিও কর্মী। তিনি তার অটিস্টিক ভাই এবং 2 বোনের সাথে একটি সংগ্রামী জীবনযাপন করে। তার স্বামী সুলতান ডিপজল তাদের গ্রামে অন্যায় অপরাধের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু যখন তার ভগ্নিপতি মিম গ্রামের অনৈতিক চেয়ারম্যানের ছেলের প্রেমে পড়ে, তখন সুলতান জীবন মৃত্যুর দ্বিধায় পড়ে যায়। এখানে আমরা জ্যোৎস্নার চরিত্রে মৌসুমীকে দেখতে পাবো এবং জ্যোৎস্নার স্বামী সুলতান ওরফে দুলাভাই চরিত্রে ডিপজল, যমুনার চরিত্রে মিম, জ্যোৎস্নার বোন তবে সাগরের চরিত্রে বাপ্পি।
এবং অরুণা বিশ্বাস, অমিত হাসান এবং আহমেদ শরীফ, ববি, তারপর জ্যাকি আলমগীর এবং ইলিয়াস বোরকা, তারপর শবনম পারভীন এবং জাসমিন এবং সাইফ খান। 2018 সালে করেছেন আমি নেতা হব, এটিতে অভিনয় করেছিলেন। আমি নেতা হব যে উত্তম আকাশ পরিচালিত এবং সেলিম খান প্রযোজিত একটি বাংলা 2018 সালের বাংলাদেশি রাজনৈতিক ড্রামা ফিল্ম। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বিদ্যা শিন আমিন। আরও ছবিতে অভিনয় করেছেন ওমর সানি এবং মৌসুমী। ছবিটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া এবং ভারতীয় প্রোডাকশন হাউস এসকে মুভিজ। এটির দ্বারা পরিচালক ছিলেন উত্তম আকাশ, লিখেছিলেন জাকির হোসেন রাজু, ব্যবহৃত করেছিলেন সেলিম খান, অভিনয় করেছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম, ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু এবং শিবা শানু। সঙ্গীত করেছেন আকাশ, আলী আকরাম শুভ, শ্রীপ্রীতম এবং আহমেদ হুমায়ুন। উৎপাদন কোম্পানি শাপলা মিডিয়া এবং এসকে সিনেমা। বিতরণ করেছিলেন শাপলা মিডিয়া সিনেমা এবং মুক্তির তারিখ ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারি 2018। সময় চলমান 60 মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। ছবিটিও শাকিব খান এবং মিমের মধ্যে দ্বিতীয় সহযোগিতা, যারা এর আগে 2009 সালে আমার প্রেমের পিয়া ছবিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন। ছবিটি 16 ফেব্রুয়ারি 2018 মুক্তি পায়। এতে অভিনয় করেছিলেন শাকিব খান, সাক্ষ্য চরিত্রে সুন্দরী, চরিত্রের বিদ্যা সিনহা শামীম, সাক্ষ্যর শ্যালকের চরিত্রে ওমর সানি, সাক্ষ্যর বোনের চরিত্রে মৌসুমী, আকাশ ব্যাপারী চরিত্রের সাদেক বাচ্চু, কাবিলা চরিত্রে কাবিলা শিবা শানু হিসেবে ডিজে সোহেল, তারপর হচ্ছে আমির সিরাজি, তারপর হচ্ছে সিরাজ হায়দার, তারপর হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন, অভিনেতা রাজু, তারপরে পাষাণ, তারপর সুলতান ত্রাণকর্তা। এটি হচ্ছে যে 2018 সালের ভারতীয় অ্যাকশন থ্রিলার ফিল্ম, যা পরিচালনা করেছেন রাজা চন্দ্র। ছবিটিতে জিৎ এবং প্রিয়াঙ্কা সরকারের সাথে বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা শামীম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। একজন দত্তক ভাই রাজা জিৎ, যিনি কলকাতায় ক্যাব চালক হিসেবে কাজ করেন এবং দেওয়ানগঞ্জের প্রাক্তন গ্যাংস্টার। কলকাতার 3 জন কুখ্যাত অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করেন, যারা তার বোন দিশা প্রিয়াঙ্কাকে ক্ষতিগ্রস্ত করেছিল। তার পরিচালক ছিলেন রাজা চন্দ্র, লিখেছিলেন শিব আদিনারায়ণ। এটি মুক্তির তারিখ ছিল 15 জুন 2018। দেশ ভারত, ভাষা বাংলা। আশা করি বন্ধুরা বুঝতে পেরে গেছেন। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, পরাণ মুভি সম্পর্কে আমি আপনাদের নানা রকম তথ্যগুলি বলছিলাম বা বলছি। এই মুভি সম্পর্কে আমি আপনাদেরকে যে বিদ্যা সিনহা মিম তার যে মুভিগুলি করেছেন সেই মুভিগুলি সম্পর্কে কিন্তু বন্ধুরা আমরা জানছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তার ফিল্মোগ্রাফি সম্পর্কে আমি আপনাদেরকে বলছিলাম, তারপরে এবং তার বাকি ফিল্মোগ্রাফি সম্পর্কে এবার আমরা জানব। বিদ্যা সিনহা মিম, তারপরে তিনি যে মুভিটি করেছেন সেটি হচ্ছে সুলতান ত্রাণকর্তার পরে করেছেন 2019 সালে দাগ হৃদয়, তারপর করেছেন থাই কারি, তারপর করেছেন সাবলুডু 2019 সালে। এটা সম্পর্কে এবার আমরা জানব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সাবলুডু মুভিটি হচ্ছে বন্ধুরা যে হলো আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা শামীম অভিনীত যে গোলাম সোহরাব দোদুলের একটি বাংলাদেশি রাজনৈতিক থ্রিলার যা 7 সেপ্টেম্বর 2019 সারা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তার পরিচালক ছিলেন গোলাম সোহরাব যে
দৌদুল। লিখেছিলেন গোলাম সোহরাব দৌদুল, শাহজাহান সৌরভ। তার উৎপাদিত হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। অভিনয় করেছিল আরিফিন শুভ, বিদ্যা সিনহা, শাহমিম। সিনেমাটোগ্রাফি হচ্ছে রাজু রাস। যারা সম্পাদক করেছে মোহাম্মদ কামাল। যারা সঙ্গীত করেছেন হৃদয় খান, বাপ্পা মজুমদার। আমার মুখোমুখি হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। যারা বিতরণ বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। মুক্তির তারিখ 7 সেপ্টেম্বর 2019। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। এর প্রথম মুভিটি এমন হলো যে ইরফান আরমানের নৈতিক রাজনৈতিক অভিভাবক ছিলেন, যেমন আহসান তার কাছে ছিলেন। তাহলে কেন তাদের ছোট শহরে থানচিতে নারী পাচার, মাদক চোরাচালান, একজন বিদেশি সাংবাদিক নিখোঁজ? বোমা বিস্ফোরণ এর সিরিজ ঘটেছে। তারা কারা যারা রাতে আদিবাসীদের শিকার করে? তারা কারা যারা বৈশাখীর সময় রক্তমাখা মুখে এবং হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়? আরমানকে কেন ক্রমাগত বলির পাঠা হয়ে থাকে? আরমানের মৃত্যুতে কারো লাভ কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরমান ভয়ঙ্কর সত্যের খরগোশের গর্তে পড়ে যায়, যার ফলে সে তার বিশ্বাস হারায়। ঠিক সেখানেই পুষ্পা এবং তার দেশকে বাঁচানোর জন্য আরমানের যে দুর্দান্ত যাত্রা শুরু হয়। এটি পুষ্পের প্রতি আরমানের ভালোবাসা, আহসান এবং ইরফান তাদের দেশের প্রতি ভালোবাসার গল্প। কোনো দিক দিয়ে এটা নিজের দেশ বিক্রির গল্প, এতিমখানায় তেতলির জীবনের গল্প, নজরুলের আত্মত্যাগের, আরমানের মায়ের মৃত্যুর গল্প। পশ্চাৎপটে এটি একটি গল্প দেশপ্রেমের। সমাজে বিভিন্ন ধরনের মানুষের ন্যায্য অংশ রয়েছে। তাদের মধ্যে কেউ তাদের সুবিধার জন্য অন্যদের ব্যবহার করে। কখনো সমগ্র সমাজ, এমনকি তার জাতিকে ঝুঁকিতে ফেলে। তারা সম্ভ্রান্ত ব্যক্তিদের মাস্কারেড পারেন। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তারপরে বাকি টুকু আমি আপনাদেরকে বলছি। তারা সম্ভ্রান্ত ব্যক্তিদের মাস্কারেড পরেন, কিন্তু একবার মানুষ পাথরের তলদেশে আঘাত করলে তারা ধাক্কাধাক্কি করার এবং সেই মাস্কারেডগুলিকে প্রতারকদের বুমেরাং হিসেবে ব্যবহার করার অনিবার্য ক্ষমতা রাখে। সব লুটে যারা টেবিল ঘুরিয়ে দেয় তাদের গল্প একটি সাসপেন্স থ্রিলার। তাদের উপর ভিত্তি করে যারা এই প্রতারকদের তাদের প্রিয়জনকে এবং তাদের জাতিকে বাঁচানোর জন্য তাদের নিজস্ব ওষুধের স্বাদ নেয়। এখানে আরমান চরিত্রে আরিফিন শুভ, পুষ্পা চরিত্রে বিদ্যা সিনহা শাহমিম, ইরফানের চরিত্রে জাহিদ হাসান, তারিক আনাম খান, আহসান উল্লাহ সংসদ সদস্য, সালাউদ্দিন, লাবলু, নজরুল ইসলাম, ডিবির এডিসি মোহাম্মদ এবং জুনায়েদ চরিত্রে শতাব্দী ওয়াদুদ, ফ্লোরা চরিত্রে সুষমা সরকার, সালমা বেগমের চরিত্রে রুনা খান, কেবরিয়া চরিত্রে মারজুক রাসেল, আরমানের মায়ের চরিত্রে শিল্পী সরকার আপু, মির্জা রুস্তমের চরিত্রে শাহেদ আলী, নসরুলের স্ত্রীর চরিত্রে মৌসুমী হামিদ, ইন্তেখাব দিনার চরিত্রে সাকলাইন মোর্শেদ, হুমায়ুনের চরিত্রে বৈশাখী ঘোষ, চিকিৎসক হিসেবে ইউসুফ মুতাহার, ইসরাত পুনন। আচ্ছা, তারপরে তিনি করেছেন 2021 সালে WT ফ্লাই, তারপর করেছেন 2022 সালে কান্নিস, তারপর করেছেন কোরআন, তারপর করেছেন দামাল। এগুলো সম্পর্কে আমি আপনাকে বলেছিলাম। 2023 সালে করেছে অন্তর্জাল এবং মানুষ নিহতের সন্ধান। 2023 সালে মানুষ মুভিটি করেছে, এদের সম্পর্কে আমরা এখন একটু জানব। মানুষ একটি 2023 সালে ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা
সঞ্জয় যে মমাদ্দার রচিত এবং পরিচালনা করেছেন। এটি ভারতীয় বাংলা চলচ্চিত্রের বাংলাদেশি চলচ্চিত্রের পরিচালক সঞ্জয় সমদ্দারের পরিচালনায় অভিষেক সুপারস্টার জিতের প্রযোজনায় গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং ইথোস ফিল্মস ওয়ার্কের অধীনে এবং এএ ফিল্মস দ্বারা বিতরণ করা এটি চেঙ্গিস এবং বাঘা যতীনের পর হিন্দিতে মুক্তিপ্রাপ্ত তৃতীয় বাংলা চলচ্চিত্র, যা হিন্দিতে মুক্তি পায়। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুপারস্টার জিৎ, জিতু কামাল, সুস্মিতা চ্যাটার্জি এবং বিদ্যা সেন, আশা হামিম। এর পরিচালক ছিলেন সঞ্জয় মমাদ্দার, লিখেছেন সঞ্জয় মমাদ্দার, তার চিত্রনাট্য সঞ্জয় মমাদ্দার, দ্বারা উৎপাদিত জিৎ, গোপাল মদনানি, অমিত জুমরানি। অভিনয় করেছিলেন জিৎ, জিতু কামাল, সুস্মিতা চ্যাটার্জি, বিদ্যা সেন, আশা হামিম। সিনেমাটোগ্রাফি করেছেন প্রসেনজিৎ চৌধুরী, সৌম্যদীপ্ত, ভিকি গিনের, গান ডব মানস গাঙ্গুলি। যারা সম্পাদক করেছেন যে মলয় লাহা, যারা সঙ্গীত করেছেন অধিক ধর সেবি, ব্যাকগ্রাউন্ড স্কোর আনবু সেলভান। উৎপাদন কোম্পানি হচ্ছে গ্রাসরুট এন্টারটেইনমেন্ট, জিৎ ফিল্ম ওয়ার্কস। তার বিতরণ জিৎ ফিল্ম ওয়ার্কস বাংলা, এএ ফিল্মস হিন্দি। মুক্তির তারিখ 24 নভেম্বর 2023 ভারত, 15 ডিসেম্বর 2023 বাংলাদেশ। সময় চলমান 124 মিনিট। দেশ ভারত, ভাষা বাংলা, হিন্দি ডাব করা। চলচ্চিত্রটি সঙ্গীত পরিচালনা করেছিলেন অনিক ধর সেবি এবং আহমেদ হুমায়ুন। অ্যাকশন সিকোয়েন্স করে ডিজাইন করেছিলেন রবি বর্মা। ছবিটি ভারতে বাংলা ও হিন্দিতে একযোগে 2024 নভেম্বর 2023 মুক্তি পায়। 15 ডিসেম্বর 2023 সালের এটি বাংলাদেশে মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে সাফল্য লাভ করে। পটভূমিটি এমন: অর্জুন সিংহ জিৎ একজন মধ্যবিত্ত এবং পুলিশ অফিসার, যে তার মেয়েকে যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসে এবং তার জন্য সে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। যেখানে তার শত্রু মান্নান জিতু কামাল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং নির্মল অপরাধী। যাই হোক, কিছু পরিস্থিতিতে ধীরে ধীরে অর্জুনকে জিৎ যে অমানবিক অর্থ চাওয়ার পরিবর্তিত করে, যার ফলে অর্জুন জিৎ একজন মাদকের মালিক এবং ভিক্টর নামে অপরাধী হয়ে ওঠে। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং টাকার জন্য আন্ডারওয়ার্ল্ডে মাদকের সাথে কারবার চালিয়ে যায়, যেখানে মান্নান জিতু কামাল তার সমস্ত অপরাধ বন্ধ করে আন্ডারওয়ার্ল্ড ছেড়ে যায় এবং দরিদ্র শিশুদের সাহায্য করে শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করে। শীঘ্রই ভাগ্যের চাকা ঘুরে বেড়ায়। ভিক্টরকে জিৎ বোঝাতে যে একজন শত্রু সত্যিকারের বন্ধু হতে পারে। তারা দুজনেই বেঁচে থাকার খেলায় জিতকে এবং সত্যিকার মানুষ হওয়ার জন্য ভাগ্যের সঙ্গে লড়াইয়ে সফল হবে। এই মুভিতে জিৎ অর্জুন মুখার্জির এনসিবি অফিসার ভিক্টর একজন ওয়ান্টেড ড্রাগ লর্ড চরিত্রে। এদিকে যাচ্ছি না, তাহলে পুরান মুভিটি বন্ধুরা 2022 সালের একটি বাংলাদেশি রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র আমরা পরিচালিত। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।